ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের এই লেকচারে মূলত ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে প্রজেকশন। আমাদের যে বিভিন্ন টাইপের প্রজেকশন আছে, অর্থোগ্রাফিক প্রজেকশন আছে, আইসোমেট্রিক প্রজেকশন আছে, সেগুলো নিয়ে আমরা মেনলি আলোচনা করব, কারণ এখান থেকে মিনিমাম 2 বা 3টে কোশ্চেন আমাদের প্রতি বছর পরীক্ষাতে আসে আরআরবি, এলপি, সিবিটি 2তে। ঠিক আছে, তো প্রজেকশনের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। চলো এই চ্যাপ্টারটা শুরু করা যাক। সবার প্রথমে হচ্ছে প্রজেকশন কি জিনিস। খুব সিম্পল টার্মে যদি আমরা বলে থাকি, আমাদের আমরা জেনারেলি যে অবজেক্টগুলো নিয়ে ডিল করে থাকি ইন ডে টু ডে বেসিসে, ডিল করে থাকি, সেগুলো মেনলি 3D অবজেক্ট হয়ে থাকে, মানে 3 ডাইমেনশনাল অবজেক্ট হয়ে থাকে। 3 ডাইমেনশনাল অবজেক্ট হয়ে থাকে। এবার এই 3 ডাইমেনশনের 3টে ডাইমেনশন কি কি? একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে লেন্থ, আর একটা হচ্ছে উইডথ। সেটা কতটা চওড়া, তার হাইট কতটা, উচ্চতা কতটা, এবং তার লেন্থ কতটা, তার দৈর্ঘ্য কতটা। এই 3টে জিনিস নিয়ে আমাদের একটা অবজেক্টের কন্ট্যুর তৈরি হয়ে থাকে। কিন্তু আমরা যখন সেটাকে পিক্টোরিক্যালি ছবির থ্রু দিয়ে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে, তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করে থাকি 2D হিসাবে, কারণ সেটাকে আমরা একটা শিটের ওপর দেখাই। সেটাকে আমরা কি করি না, একটা ড্রয়িং শিটের ওপরে দেখাই, আমরা একটা পেপারের ওপরে দেখাই, বা ডিজিটাল ডিসপ্লেতে আমার যে ডিসপ্লেটা আছে সেটা একটা 2D ডিসপ্লে হয়ে থাকে। তো যে কোনো 2D প্লেনের ওপরে যখন আমরা তাকে দেখিয়ে থাকি কোনো 3D অবজেক্টের রিপ্রেজেন্টেশনকে, তখন সেটাকে বলা হয়ে থাকে প্রজেকশন। সিম্পল, তখন সেটাকেই বলা হয়ে থাকে প্রজেকশন। প্রজেকশন হচ্ছে কোনো একটা 3D অবজেক্টের 2D প্লেনের ওপরে উপস্থাপন করা। ঠিক আছে, কোনো একটা 3D অবজেক্টকে 2D প্লেনের ওপরে তার যে ছবিটা আছে সেটাকে উপস্থাপন করাটাকেই বলা হয়ে থাকে তার প্রজেকশন। একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ। প্রজেকশন আমাদের কোথায় কোথায় ইউজ হয়ে থাকে? আমাদের মেশিন ড্রয়িংয়ের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, আমাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইউজ হতে পারে, ঠিক আছে, আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে ইউজ হয়ে থাকে, আমাদের ইন্সপেকশনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, এবং আমাদের ডিজাইন কমিউনিকেশনের জন্য ইউজ হয়ে থাকে এই প্রজেকশন। এবার এই প্রজেকশনটাতে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে 3D অবজেক্ট আছে, যেমন এটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা 3D অবজেক্ট টাইপের দেখতে লাগছে। এই 3D অবজেক্টটাকে আমরা কি করি, এটা হচ্ছে আমাদের একটা প্রজেকশন প্লেন রয়েছে, আমাদের সামনে কোনো একটা প্লেন রয়েছে। এই প্লেনের ওপরে আমরা কি করেছি, এর একটা ডেফিনিট ভিউ ড্র করেছি। সেটাকেই বলা হয়ে থাকে তার প্রজেকশন। হতে পারে এটা ফ্রন্ট ভিউ, হতে পারে এটা টপ ভিউ, হতে পারে এটা সাইড ভিউ, ব্যাক ভিউ, যা ইচ্ছা হতে পারে, বা আমাদের কোনো রকম কোনো অ্যাক্সিওমেট্রিক ভিউ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো সেই যে কোনো একটা 3D অবজেক্টকে, এটা আমার একটা 3D অবজেক্ট ছিল, এটাকে আমি রিপ্রেজেন্ট করেছি 2D প্লেনের ওপর, এটাকে আমি দেখিয়েছি 2D প্লেনের ওপর। এই যে প্রসেস, সেটাকেই বলা হয়ে থাকে তার প্রজেকশন। ঠিক আছে, এই প্রজেকশনের জন্য আমাদের মেনলি তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট হয়। কি কি এই প্রজেকশনের পার্ট হয়ে থাকে? 1 নম্বর হচ্ছে, সবার প্রথমে থাকবে হচ্ছে আমার অবজেক্ট। ধরো এরকম আমার কোনো একটা অবজেক্ট আছে, এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ যে অবজেক্টের আমি প্রজেকশন নিতে চাইছি, তো সেই অবজেক্টটা থাকা প্রয়োজন। 2 নম্বর 2 নম্বর হচ্ছে আমার প্লেন, যে প্লেনের ওপরে আমি এই অবজেক্টের প্রজেকশনটাকে নিতে চাই, সেটা প্রয়োজন। 3 নম্বর, আমার একজন অবজারভার থাকা প্রয়োজন, যে কিনা অ্যাকচুয়ালি দেখছে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্লেন, এটাকেই বলা হয়ে থাকে আমাদের প্রজেকশন প্লেন। অবজারভার কি করে দেখে? অবজারভারকে অ্যাজ আ লাইট সোর্সের সাথে আমরা যদি তুলনা করি, অবভিয়াসলি লাইট সোর্সের সামনে আমি যদি এরকম একটা অবজেক্ট রেখে দিই, তার যে ছায়াটা পড়বে বা তার যে রেপ্লিকাটা পড়বে আমার এই প্লেনের ওপরে, সেটাকেই বলা হয়ে থাকে তার প্রজেকশন। তো অবজারভারকে আমি যদি অ্যাজ আ লাইট সোর্স হিসাবে তুলনা করি, বা আমাদের চোখ,
আমরা দেখতে পাই কি করে, কোনো আলো এসে আমাদের চোখের ওপর পড়ে, সেটা কোনো অবজেক্টের থেকে আলো রিফ্লেক্ট হয়ে আমাদের চোখের ওপরে এসে পড়ে, সেটা আমাদের নার্ভ সেন্স করতে পারে, সেটা থ্রু দিয়ে আমরা সেই অবজেক্টটাকে দেখতে পাই। ঠিক আছে, তো এই অবজারভারকে আমরা যদি মনে করে নিই কোনো একটা লাইট সোর্স, ঠিক আছে, তো সেই লাইট সোর্স থেকে কি হচ্ছে না, আমার এই যে রে আছে, এই রেগুলো কি হয়, আমার প্রজেক্টেড হয়, প্রজেক্টেড হয় এই সারফেসের, প্রজেক্টেড হয় এই সারফেসের। ধরো এরকম ভাবে প্রজেক্টেড হচ্ছে, এরকম ভাবে প্রজেক্টেড হচ্ছে, ঠিক আছে। ঠিক সেম ওয়েতে তুমি এখানে ছবিটা দেখতে পাবে, ঠিক আছে। এর এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই যে প্রত্যেকটা পয়েন্ট আমার এখানে ইন্ডিভিজুয়ালি এই পয়েন্টগুলোর ওপরে কি হয়েছে না, আমার প্রজেক্টেড হয়েছে, ঠিক আছে। তারপরে এই পয়েন্টগুলোকে যখন আমি জয়েন করে দিই, এই পয়েন্টগুলোকে যখন আমি জয়েন করে দিই, এই যে ইন্ডিভিজুয়াল পয়েন্ট এগুলোকে যখন আমি জয়েন করে দিই, তখন যেটা আমি পাই সেটাকে বলা হয়ে থাকে প্রজেকশন। এগুলোকে যখন আমি জয়েন করে দিই, দিয়ে ফাইনাল যে ফিগারটা আমি পাই সেটাকে বলা হয়ে থাকে আমার প্রজেকশন, সেটাকেই বলা হয়ে থাকে আমার প্রজেকশন, ঠিক আছে। আর যে প্লেনের ওপরে এই প্রজেকশনটা তৈরি হয়ে থাকে, যে প্লেনের ওপরের এই প্রজেকশনটা তৈরি হয়, সেটাকে বলা হয়ে থাকে প্রজেকশন প্লেন, সেটাকে বলা হয়ে থাকে প্রজেকশন প্লেন, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে রেগুলো রয়েছে, এই যে রেগুলো রয়েছে, হতে পারে এরা প্যারালাল, হতে পারে এটা কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, বিভিন্ন রকম হতে পারে, সেটা প্রজেকশনের ধরনের ওপর ডিপেন্ড করে থাকে, সেটা নিয়ে আমরা ফার্দার আসবো। তো এই যে রেগুলো রয়েছে, এই যে রেগুলো রয়েছে, এদের কি বলা হয়ে থাকে, এদের বলা হয়ে থাকে প্রজেক্টর, এদের বলা হয়ে থাকে প্রজেক্টর, এই রেগুলোকে বলা হয়ে থাকে প্রজেক্টর, ঠিক আছে। দ্যাট ইজ দ্য লাইন ফর্ম দ্য অবজেক্ট অন দ্য প্লেন আর কল্ড প্রজেক্টর। এই যে লাইনগুলো যেগুলো অবজেক্টটাকে ফর্ম করে দিচ্ছে এই প্লেনের ওপরে, সেগুলোকে কি বলা হয়ে থাকে না, প্রজেক্টর বলা হয়ে থাকে, ঠিক আছে। তো প্রজেকশনের ক্ষেত্রে বেসিক আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কোনো একটা 3D অবজেক্ট আছে, সেটাকেই যখন আমি কোনো একটা 2D প্লেনের ওপরে তার একটা পিকচার দেখব, কারণ পিকচার আমরা যেটা দেখি সেটা 2D পিকচার হয়ে থাকে, তার যখন আমরা একটা পিকচার দেখি সেটাকেই বলা হয়ে থাকে তার প্রজেকশন, ঠিক আছে। আর যখন আমরা একটা ছবি দেখি তখন সেটাকেই বলা হয়ে থাকে প্রজেকশন, ঠিক আছে। চলো, এবার এই প্রজেকশনের ক্ষেত্রে বেসিক কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট টার্মিনোলজিস রয়েছে, ঠিক আছে। যেমন আমরা অলরেডি এখানে পড়েছি, আমাদের অবজারভার রয়েছে, অবজেক্ট আছে, আর হচ্ছে প্রজেকশন প্লেন রয়েছে, ঠিক আছে। এখানেও সেম দেওয়া রয়েছে, দেখো অবজারভার আই, ঠিক আছে, এই যে এগুলো যেগুলো হচ্ছে ভিজুয়াল রে অর প্রজেক্টর, ঠিক আছে। আর এটা হচ্ছে প্লেন অফ প্রজেকশন, যার উপরে এই প্রজেকশনটা ড্র হয়েছে, এবং এটাকে বলা হয়ে থাকে প্রজেকশন, এটাকে বলা হয়ে থাকে প্রজেকশন, ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে প্রজেকশন, ঠিক আছে। তো এখানে কয়েকটা জিনিস আমাদের খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রজেকশন সবসময় একটা নির্দিষ্ট প্লেনের ওপরেই হয়ে থাকে, প্রজেকশন সবসময় একটা নির্দিষ্ট প্লেনের ওপরেই হবে, ঠিক আছে। এবার হতে পারে এই যে প্লেনটা আছে, এই যে প্লেনটা আছে, এই প্রজেক্টরগুলো এই প্লেনের পারপেন্ডিকুলারও হতে পারে, আবার নাও হতে পারে। কি বললাম, এই যে প্লেনটা আছে, প্লেন অফ প্রজেকশনে আমার যে প্রজেক্টরগুলো আছে, প্রজেক্টর মানে কোনগুলো, প্রজেক্টর মানে হচ্ছে আমার এই যে রে গুলো যাচ্ছে, এগুলোকে বলে থাকি আমরা প্রজেক্টর। এই প্রজেক্টরগুলো হতে পারে এই যে প্লেন আছে, এই যে প্লেন আছে, প্রজেকশন প্লেন আছে, তার পারপেন্ডিকুলারে আছে, আবার নাও হতে পারে। প্রজেক্টর পারে প্লেন অফ প্রজেকশনের পারপেন্ডিকুলার, আবার নাও হতে পারে, পারপেন্ডিকুলার নাও হতে পারে, আবার পারপেন্ডিকুলারও হতে পারে, ঠিক আছে। পারপেন্ডিকুলার হলে আমরা একরকম প্রজেকশন পাবো, পারপেন্ডিকুলার না হলেও আমরা অন্যরকম একটা প্রজেকশন পাবো, সেটা আমরা এর ক্লাসিফিকেশনে ফার্দার দেখবো, ঠিক আছে। তো এই যে প্রজেক্টরগুলো, এই যে প্রজেক্টরগুলো, এগুলো এই প্লেন অফ প্রজেকশনের পারপেন্ডিকুলারও হতে পারে, আবার পারপেন্ডিকুলার নাও হতে পারে, ঠিক আছে। তো কি হয়ে থাকে, আমরা অবজেক্টকে দেখে থাকি এই অবজারভার আই দিয়ে, আমরা এই অবজারভার আই থেকে অবজেক্টকে দেখে থাকি, ঠিক আছে। এবার এই অবজারভার আই এর দুই রকম পজিশন হতে পারে, অবজারভার আই এর দুই রকম পজিশন হতে পারে। আমার কি না, এই যে অবজারভার আই বা অবজারভার যাই বলো না কেন, অবজারভার আই এর দু রকম পজিশন হতে পারে। এক নম্বর হচ্ছে ফাইনাইট, মানে হচ্ছে নির্দিষ্ট, আর একটা হচ্ছে ইনফাইনাইট,
মানে হচ্ছে অনির্দিষ্ট। মানে এই দুটো বলতে কি বোঝায়? দ্যাট ইজ অবজারভার আইটা আমার অবজেক্টের থেকে কত দূরে আছে সেটা এখানে ডিফাইন্ড থাকে। অবজারভার আইটা অবজেক্টের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, 5 মিটার, 10 মিটার, 50 মিটার, 500 মিটার, একটা নির্দিষ্ট দূরত্বে আছে। মানে আমি একটা অবজারভার, আমার সামনে একটা অবজেক্ট আছে, সেটাকে আমি একটা ডেফিনিট ডিস্টেন্স থেকে দেখছি। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে, এই যে রেগুলো আছে, এই যে রেগুলো আছে, এগুলো তখন হয়ে যাবে একটা ডাইভারজেন্ট রে, ডাইভারজেন্ট রে বা কনভার্জেন্ট, কনভার্জেন্ট রে। ঠিক আছে, দ্যাট ইজ এই যে রেগুলো আছে সেটা হতে পারে একটা পয়েন্ট থেকে চারিদিকে ছড়িয়ে আসছে, যেটা হচ্ছে ডাইভারজেন্ট হবে, অথবা কনভার্জেন্ট, যেটা হচ্ছে ছড়িয়ে থেকে একটা পয়েন্টের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো হয় যদি সে একটা ফাইনাইট ডিস্টেন্সে থাকে, অবজারভার যদি অবজেক্টের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, ঠিক আছে, তখন সেটা কি হবে, সেটা একটা ডাইভারজেন্ট রে হতে পারে, মানে এই প্রজেক্টরগুলো একটা ডাইভারজেন্ট রে হতে পারে, অথবা কনভার্জেন্ট। আর কি হতে পারে, যদি সে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে, যদি সে অনির্দিষ্ট দূরত্বে থাকে, মানে বহু দূরে রয়েছে, ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে, এ ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে, তখন সেক্ষেত্রে কি হবে, তখন সেক্ষেত্রে আমার যে প্রজেক্টরগুলো আছে, প্রজেক্টরগুলো কি হবে, প্যারালাল টু ইচ আদার হবে, প্যারালাল টু ইচ, দ্যাট ইজ প্রজেক্টরগুলো একে অপরের সমান্তরাল হবে। একে অপরের কি হবে না, সমান্তরাল। ওরা একে অপরের কি হবে না, প্রজেক্টরগুলো সমান্তরাল হবে। তখন এই যে প্রজেকশন লাইনগুলো আছে, এই যে প্রজেক্টরগুলো আছে, এই প্রজেক্টরগুলো কি হবে, একে অপরের সমান্তরাল হবে। যেমন হচ্ছে আমাদের এক্ষেত্রে হয়েছে, এটা ধরো অবজারভার ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে, এ কি রয়েছে না, ইনফাইনাইট ডিস্টেন্স, ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে, তখন সেক্ষেত্রে আমাদের যে অবজেক্টটা আছে, অবজেক্টের থেকে আমার এই যে প্রজেক্টর লাইনগুলো বেরোবে, সেগুলো সবকটা প্যারালাল হবে, সেই প্রজেক্টর লাইনগুলো সবকটা প্যারালাল হবে, যদি কিনা আমার অবজারভার ইনফাইনাইট ডিস্টেন্সে, মানে বহু দূরে আছে। ঠিক আছে, বহু দূর থেকে যখন রেগুলো আসে, তখন সেগুলোর কনভার্জেন্ট নেচারটা অনেকটা কমে, ডাইভার্জেন্ট নেচারটা অনেকটা কমে যায়, সেগুলো একে অপরের প্যারালাল মনে হয়। ঠিক আছে, তো এটা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, অবজারভার্স আই থেকে অবজেক্টের প্রতিটি বিন্দুতে যে ইমাজিনারি লাইন ড্র করা হয় তাকে আমরা কি বলে থাকি, প্রজেক্টর। এই যে ইমাজিনারি লাইনগুলো আমরা ড্র করছি, এগুলোকে আমরা অলরেডি পড়েছি, এগুলোকে কি বলা হয়ে থাকে না, প্রজেক্টর বলা হয়। ঠিক আছে, এই ভিজুয়াল রে বা প্রজেক্টরগুলো যখন প্লেন অফ প্রজেকশানে, এই ভিজুয়াল রে গুলো যখন প্লেন অফ প্রজেকশনের সাথে ছেদ করে, প্লেন অফ প্রজেকশনের উপরে এসে পড়ে, ঠিক আছে, যে পয়েন্টগুলোতে পড়ছে, যে বিন্দুগুলোতে পড়ছে, সেই বিন্দুগুলোকে আমরা যদি জয়েন করে দিই, সেই বিন্দুগুলোকে আমরা যদি সমষ্টি বা জয়েন করে দিই, তখন সেখান থেকে আমরা কি পাই, একটা 2D প্রজেকশন বা ভিউ পাই। ঠিক আছে, তখন সেখান থেকে আমরা 2D প্রজেকশন বা ভিউ পেয়ে থাকি। তো আমি কি বললাম, এই যে পয়েন্টগুলো আছে, এগুলোকে যদি আমি জয়েন করে দিই কোনো একটা লাইন দিয়ে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, 2D প্রজেকশন বা ভিউ, কার না, অবজেক্টের। ঠিক আছে, এভাবে আমরা কোনো একটা 3D অবজেক্টকে 2D প্লেনে উপস্থাপন করে থাকি, যেটাই হয়ে থাকে আমাদের প্রজেকশন। ঠিক আছে, তো প্রজেকশনের ক্ষেত্রে এই অবজারভারের পজিশন, আমার অবজেক্ট এবং প্রজেকশন প্লেন এবং এই প্রজেক্টর, এই কয়েকটা জিনিস থেকে আমাদের বেশ কিছু ডেফিনেশন বা এর থেকে কিছু ইনফরমেশন রিলেটেড কোশ্চেন আমাদের চলে। ঠিক আছে, তো এখানে যেটুকু বললাম এটুকুই যথেষ্ট। ঠিক আছে, এটুকুই যথেষ্ট, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, চলো এবারে হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের প্রজেকশন। এবারে হচ্ছে আমাদের যে বিভিন্ন টাইপের প্রজেকশন, মেনলি প্রজেকশন আমাদের দুই টাইপের হয়ে থাকে। মেনলি প্রজেকশন নাম্বার অফ ভিউজের ওপর বেস করে, নাম্বার অফ ভিউজ মানে কতগুলো ভিউজ আছে, ঠিক আছে, তার ওপর বেস করে আমাদের প্রজেকশন দু রকমের হয়ে থাকে। ঠিক আছে, আমাদের প্রজেকশন দু রকমের হয়ে, একটা হচ্ছে সিঙ্গেল ভিউ প্রজেকশন, একটা হচ্ছে সিঙ্গেল ভিউ প্রজেকশন, মানে এক্ষেত্রে একটি মাত্র ভিউ আছে, একটি মাত্র ভিউ আছে।
তো সিঙ্গেল ভিউ মানে একটাই মাত্র ভিউ আছে, যেটার আরেক নাম হচ্ছে পিক্টোরাল প্রজেকশন, যেটার আরেক নাম হচ্ছে পিক্টোরাল প্রজেকশন। ঠিক আছে, আর একটা হচ্ছে মাল্টি ভিউ প্রজেকশন, আর একটা হচ্ছে মাল্টি ভিউ প্রজেকশন যেখানে অনেকগুলো ভিউ আছে, অনেকগুলো ভিউ আছে। নাম্বার অফ ভিউ এর উপর বেস করে একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা মাত্র ভিউ আছে অথবা অনেকগুলো ভিউ। যখন অনেকগুলো ভিউ থাকে তাকে আমরা বলে থাকি অর্থোগ্রাফিক প্রজেকশন, তাকে আমরা বলে থাকি অর্থোগ্রাফিক প্রজেকশন। আর যদি কেবলমাত্র একটাই ভিউ থাকে তখন সেক্ষেত্রে তাকে আমরা বলে থাকি পিক্টোরাল প্রজেকশন, সেক্ষেত্রে তাকে আমরা বলে থাকি পিক্টোরাল প্রজেকশন। ঠিক আছে, এবার এই পিক্টোরাল প্রজেকশনকে আজকে আমরা মেনলি পড়বো হচ্ছে এই পিক্টোরাল প্রজেকশনের ব্যাপারে। ঠিক আছে, আজকের লেকচারে আমরা মেনলি পড়বো হচ্ছে এই পিক্টোরাল প্রজেকশনের ব্যাপারে। আমাদের নেক্সট যে লেকচারটা হবে, আমরা দুটো লেকচার করব প্রজেকশনের ব্যাপারে। নেক্সট লেকচারে আমরা দেবো এই অর্থোগ্রাফিক প্রজেকশনের ব্যাপারে, কারণ অর্থোগ্রাফিক প্রজেকশনটা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ওটাকে আমি একটা আলাদা সেপারেট ভিডিও করে দেবো ওটার জন্য। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিঙ্গেল ভিউ প্রজেকশন অর পিক্টোরাল প্রজেকশন সম্পর্কে। ঠিক আছে, চলো। এই সিঙ্গেল ভিউ প্রজেকশন আমাদের মেনলি তিন টাইপের হয়ে থাকে, আমাদের মেনলি তিন টাইপের হয়ে থাকে। দেখতে পাচ্ছ তোমরা এখানে পার্সপেক্টিভ প্রজেকশন, এক্সোনোমেট্রিক প্রজেকশন, আর হচ্ছে অবলিক প্রজেকশন। পার্সপেক্টিভ প্রজেকশন, এক্সোনোমেট্রিক প্রজেকশন, আর একটা হচ্ছে আমাদের অবলিক প্রজেকশন। এবার এগুলো কি জিনিস আর এগুলোর বেসিক যে থিওরি সেটুকুই আমাদের খুব ভালো করে পড়তে লাগে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আমরা সবার প্রথমে আগে দেখে নিই পিক্টোরাল প্রজেকশনটা কি জিনিস। সবার প্রথমে আমরা দেখে নিই পিক্টোরাল প্রজেকশনটা কি জিনিস। পিক্টোরাল প্রজেকশন, পিক্টোরাল প্রজেকশনে আমরা সবার প্রথমেই বলেছি অবজেক্টের কেবলমাত্র একটাই ভিউতে এর সম্পূর্ণ রূপটা বোঝা যায়। ঠিক আছে, পিক্টোরাল প্রজেকশনে ধরো আমাদের কোনো একটা অবজেক্ট আছে, কোনো একটা 3D অবজেক্ট আছে, কোনো একটা বক্স আছে। ঠিক আছে, বক্সের আমি এরকম কোনো একটা ভিউ ড্র করি, আমার কাছে যে বক্সটা আছে সেটার আমি এরকম একটা ভিউ ড্র করি। অবভিয়াসলি আমি যেখানে ড্র করছি এটা একটা 2D প্লেন, এটা একটা কিনা 2D প্লেন। তো কোনো 2D প্লেনের ওপরে আমি যখন 3D কোনো 3D অবজেক্টের ছবি ড্র করব, তো সেটাও একটা 2D ড্রয়িংই হবে, সেটাও একটা 2D ড্রয়িংই হবে, সেটা তো কখনোই 3D ড্রয়িং হয় না। 2D প্লেনের ওপরে আমি যে ড্রয়িংটা করে থাকি সেটা অবভিয়াসলি 2D ড্রয়িংই হবে। কিন্তু এই 2D ড্রয়িংটা তে আমরা কি পাচ্ছি, আমরা এই যে পুরো অবজেক্টের কেবলমাত্র একটাই ভিউ পাচ্ছি, পুরো অবজেক্টের কেবলমাত্র দেখো একটাই ভিউ পেয়েছি, এই একটা ভিউই। এই একটা ভিউয়ের মধ্যে আমরা এর সম্পূর্ণ রূপটাকে বুঝে গেছি। আমরা কি করেছি না, এর সম্পূর্ণ রূপটাকে বুঝে গেছি। দ্যাট ইজ এটা হচ্ছে এর টপ ফেস, এটা হচ্ছে এর সাইড ফেস, ঠিক আছে, এটা হচ্ছে এর ফ্রন্ট ফেস। ঠিক আছে, এর ভেতরে যদি কোনো ব্লাইন্ড হোল থেকে থাকে এরকম ব্লাইন্ড হোল থাকবে আমার। ঠিক আছে, তো সেটাও আমি দেখতে পাচ্ছি। এভাবে আমরা কি করতে পারি, কোনো অবজেক্টের একটা মাত্র ভিউ দিয়ে যখন আমরা সেই অবজেক্টটা সম্পর্কে বুঝতে পারি তখন সেটাকে বলা হয়ে থাকে পিক্টোরিয়াল প্রজেকশন, তখন সেটাকে পিক্টোরিয়াল প্রজেকশন বলা হয়ে থাকে বা সিঙ্গেল ভিউ প্রজেকশন, সিঙ্গেল ভিউ। ঠিক আছে, এই পিক্টোরিয়াল ভিউয়ের একটা ভিউয়ের মধ্যেই অবজেক্টের তিনটে ডাইমেনশনই দেখা যায়, অবজেক্টের তিনটে ডাইমেনশনই দেখা যায়, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এটা থেকে এর ধরো আমি এটা লেন্থ দৈর্ঘ্য পেয়ে গেছি, এটার থেকে আমি এর ধরো উইথ সেটাও পেয়ে গেছি। ঠিক আছে, এটা ধরো এর হাইট সেটাও পেয়ে গেছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি তিনটেই পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা 3D অবজেক্টের 2D ইলাস্ট্রেশন এবং 3D অবজেক্টের একটা রিয়ালিস্টিক ভিউ প্রদান করে। এটা মনে রাখবে সব সময় কি করে না, একটা রিয়ালিস্টিক ভিউ প্রদান করে যাতে আমরা অবজেক্টের একটা ইমিডিয়েট ইমপ্রেশন পেয়ে যাই, যাতে অবজেক্টটা দেখেই আমরা ছবিটা দেখেই আমরা বুঝতে পেরে যাই যে অবজেক্টটা কীরকম দেখতে হবে, 3Dতে অবজেক্টটা কীরকম দেখতে হবে সেটা আমরা দেখেই বুঝতে পারি। ঠিক আছে, একটা ইমিডিয়েট ইমপ্রেশন রেডি করে দিয়ে থাকে। ঠিক আছে, ইমিডিয়েট ইমপ্রেশন আমাকে রেডি করে, কিন্তু কখনোই এ আমাকে এর ট্রু সাইজ প্রদান করে না, কখনোই এ আমাকে এর ট্রু সাইজ প্রদান করে না। এবার ট্রু সাইজ বলতে কি বোঝায়, ট্রু সাইজ বলতে কি বোঝায়, অবভিয়াসলি আমি যদি এই ফেসটাকে দেখি, এই ফেসটা কি আয়তক্ষেত্রাকার রয়েছে,
ছবিতে 2D ডায়াগ্রামে 2Dতে এইটা আয়তক্ষেত্রাকার নেই, এটা আমি দেখতে পাচ্ছি এটা কিরকম রয়েছে, এরকম টাইপের রয়েছে। দ্যাট ইজ এটা একটা সামান্তরিক হয়ে গেছে, এটা একটা সামান্তরিক হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু বাস্তবে এটা কি, বাস্তবে এরকম একটা আয়তক্ষেত্রাকার শেপ, বাস্তবে এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। কিন্তু সেই আয়তক্ষেত্রটাকে আমি যখন 2D পিকচারে কনভার্ট করছি তখন এটাকে আমি কিসে কনভার্ট করে নিচ্ছি, সামান্তরিক ফিগারে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে। দ্যাট ইজ একে আমি প্যারালেলোগ্রাম বানিয়ে নিচ্ছি, ঠিক আছে, প্যারালেলোগ্রামে কনভার্ট করে নিচ্ছি। এবার তার ফলে কি হচ্ছে, এর যে ট্রু নেপচারটা, এর যে ট্রু সাইজটা, এর যে অ্যাকচুয়াল লেন্থটা, সেটা তো আমি দিতে পারছি না, সেটা আমি কখনো এই পিক্টোরিয়াল প্রজেকশনের মাধ্যমে, দ্যাট ইজ পিক্টোরিয়াল প্রজেকশনের সব থেকে বড় ড্রব্যাক যেটা, সেটা হচ্ছে এটা দিয়ে আমরা কখনো এর ট্রু শেপ অ্যান্ড সাইজ এটা আমরা কোনোদিন প্রদান করতে পারি না, এর আমরা কখনোই ট্রু শেপ এবং সাইজটা প্রদান করতে পারি না। কিন্তু এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা অবজেক্টের একটা ইমিডিয়েট ইমপ্রেশন তৈরি করতে, ইমিডিয়েট ইমপ্রেশন তৈরি করতে, একটা অবজেক্টের একটা ইমিডিয়েট ইমপ্রেশন, যে অবজেক্টটা কিরকম দেখতে হবে 3Dতে, সেই ইমপ্রেশনটা আমাদের ব্রেনে তৈরি আমরা করে দিতে পারি এই পিক্টোরিয়াল প্রজেকশনের থ্রু দিয়ে, ঠিক আছে। এই পিক্টোরিয়াল প্রজেকশনের হচ্ছে এখানেই যথার্থতা, পিক্টোরিয়াল প্রজেকশনের এখানেই হচ্ছে যথার্থতা, যে অবজেক্টটা যে কোনো কমপ্লিকেটেড ফিগার আমার 3 ডাইমেনশনে দেখতে কিরকম হবে, সেটা আমরা ইজিলি, ঠিক আছে। এর প্যারালালি আমার কি আছে, এর প্যারালালি আছে হচ্ছে আমার মাল্টিভিউ প্রজেকশন। আজকে আমরা এর ডিটেলসে যাবো না, বাট এই দুটোর ডিফারেন্সটা বুঝে নাও, যে সিঙ্গেল ভিউ বা পিক্টোরিয়াল প্রজেকশন আর অর্থোগ্রাফিক প্রজেকশনের মধ্যে পার্থক্যটা কি। অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, যদি আমি অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে এটাতে মাল্টি ভিউ থাকে, অনেকগুলো ভিউ থাকে, অনেক ভিউ থাকে, অনেক ভিউ থাকে। এটাতে কি হয়ে থাকে, ধরো আমার কাছে এরকম কোনো একটা অবজেক্ট আছে, আমার কাছে এরকম কোনো একটা অবজেক্ট আছে, এরকম কোনো একটা বক্স আছে, ঠিক আছে। তো এর যখন আমি মাল্টি ভিউ ড্র করব, দ্যাট ইজ আমি এর ফ্রন্ট ভিউ ড্র করছি, এর ফ্রন্ট ভিউ, ঠিক আছে। এর আমি একটা টপ ভিউ ড্র করছি, এর আমি এরকম একটা টপ ভিউ ড্র করছি, আমি এর এরকম একটা সাইড ভিউ ড্র করছি, এর আমি একটা সাইড ভিউ ড্র করছি, ঠিক আছে। এটা হয়ে গেল আমার ফ্রন্ট ভিউ, এটা হয়ে গেল আমার টপ ভিউ, এটা হয়ে গেল আমার সাইড ভিউ, ঠিক আছে। কনভেনশনে আমরা পরে আসবো যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন কোনটা, থার্ড অ্যাঙ্গেল কোনটা, সেগুলোতে আমরা পরে আসবো, সেগুলো নেক্সট ক্লাসে আমরা দেখবো ইন ডিটেলসে। বাট এটাতে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এটাতে আমরা কি পেয়েছি, ফ্রন্ট ভিউ মানে এদিক থেকে আমি দেখছি, এদিক থেকে আমি দেখছি, এদিক থেকে আমি দেখছি, ঠিক আছে। এর পেছনে আমার কি রয়েছে, আমার প্লেনটা রয়েছে, দ্যাট ইজ প্রজেকশন প্লেন, এর পেছনে রয়েছে হচ্ছে আমার প্রজেকশন প্লেনটা, ঠিক আছে। এবং এক্ষেত্রে মাথায় রাখবে অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমার যে প্রজেক্টরগুলো সেগুলো প্যারালাল হয়ে থাকে একে অপরের সাথে, এবং প্রজেক্টরগুলো কি হয়ে থাকে, পারপেন্ডিকুলার হয়ে থাকে টু দা কার না প্রজেকশন প্লেনের ওপর পারপেন্ডিকুলার হয়, দ্যাট ইজ এই যে প্রজেক্টরগুলো, এগুলো হচ্ছে আমার প্রজেক্টর, এই প্রজেক্টরগুলো একে অপরের সাথে তো প্যারালাল হবেই, এবং এই প্রজেক্টরগুলো এই যে প্রজেকশন প্লেন আছে, প্রজেকশন প্লেনের ওপর পারপেন্ডিকুলার হবে, তো তার ফলে আমরা কি পেয়ে থাকি, মাল্টিপল ভিউ পেয়ে থাকি, যেমন ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, এগুলো আমরা পেয়ে থাকি, ঠিক আছে। কিন্তু এটা দেখে আমি এর এক্স্যাক্ট শেপ অ্যান্ড সাইজটা বুঝতে পারছি। ধরো এটা ফর এক্সাম্পল আছে 100 মিলিমিটার, এটা আছে সে ফর এক্সাম্পল 30 মিলিমিটার, ঠিক আছে। তো এর যে সাইজ আছে, শেপ আছে, এটা রেক্ট্যাঙ্গুলার, সেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। কিন্তু খালি এই ছবিটা দেখে অ্যাকচুয়াল অবজেক্টটা কিরকম হবে সেটা ইমাজিন আমার করতে কষ্ট হচ্ছে, সেটা যদি কোনো কমপ্লিকেটেড ফিগার হয়ে থাকে, সেটা ইমিডিয়েটলি আমরা ইমাজিন করতে পারবো না, ঠিক আছে, তো এটা কেবলমাত্র আমাদের টেকনিক্যাল ড্রয়িং এর জন্য ইউজ হয়ে থাকে,
টেকনিক্যাল ড্রয়িং এর জন্য ইউজ হয়ে থাকে। বোঝা গেছে? এটা ইউজ হয়ে থাকে আমাদের টেকনিক্যাল ড্রয়িং এর জন্য। কোনটা না এই অর্থোগ্রাফিক প্রজেক্ট, যেখানে আমার এক্স্যাক্ট তার সাইজ, তার যে শেপ, সেটা সার্কুলার আছে, রেক্ট্যাঙ্গুলার আছে, না কিরকম শেপের আছে, সেগুলো আমি এক্স্যাক্ট ড্রয়িং এর থ্রু দিয়ে ডেপিক্ট করব। ঠিক আছে, সেটা আমরা করে থাকি অর্থোগ্রাফিক প্রজেকশনের থ্রু দিয়ে। কিন্তু সেটা দিয়ে আমার কি হয়ে থাকে, আমার অবজেক্টের যে শেপটা আছে, তার ইমিডিয়েট যে শেপটা আছে, সেটা আমার ইমিডিয়েট তার যে ইমপ্রেশন আছে সেটা আমার বুঝতে অসুবিধা হয়। কিন্তু আমি এর ট্রু সাইজটা দিতে পারি। আমি এর যে ট্রু সাইজ, দ্যাট ইজ এর লেন্থ 100 আছে, এর লেন্থ 100 আছে, এর যে হাইট আছে সে ফর এক্সাম্পল 60 আছে, এর হাইট 60 আছে, এই উইডথটা 60 আছে, কথার কথা বলছি। ঠিক আছে, তো সেগুলো আমরা ইজিলি দিতে পারি। সেগুলো আমরা কি করতে পারি না, ইজিলি দিতে পারি। সেগুলো আমরা ইজিলি বের করতে পারি কোন প্রজেকশনের থ্রু দিয়ে না, অর্থোগ্রাফিক প্রজেকশনের থ্রু দিয়ে। কিন্তু পিক্টোরিয়াল প্রজেকশনে ঠিক এটার উল্টোটা হয়ে থাকে। আমরা ইমিডিয়েট ইমপ্রেশনটা খুব ভালো পাই। দেখো অবজেক্টটাকে দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে একটা ব্লক, এটা হচ্ছে আমার একটা ম্যাচ বক্সের মতো জিনিস, এটা হচ্ছে আমার একটা ম্যাচ বক্সের মতো জিনিস, দেশলাই বাক্সের মতো জিনিস। ঠিক আছে, দেশলাই বাক্সের মতো এর সাইজটা রয়েছে, কিন্তু এর যে এক্স্যাক্ট লেন্থ, এর যে ডাইমেনশনগুলো, এর যে সাইডগুলো, সেটা কি শেপের এক্স্যাক্টলি, সেটা আমরা কখনোই এই পিক্টোরিয়াল প্রজেকশনের থ্রু দিয়ে বের করতে পারি না। ঠিক আছে, সেটার জন্য আমাদের কি দরকার, অর্থোগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে, এবার এটা গেল হচ্ছে আমাদের বেসিক পিক্টোরিয়াল প্রজেকশন। এবার এই পিক্টোরিয়াল প্রজেকশন বা পিক্টোরিয়াল ভিউ, এটা হয়ে থাকে তিন রকম। এটা হয়ে থাকে তিন রকম। এক নম্বর হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন, এক্সোনোমেট্রিক প্রজেকশন এবং অবলিক প্রজেকশন। চলো এক এক করে আমরা এগুলো একটু দেখে নিই। ঠিক আছে, সোজা সোজা জিনিস, খুব কঠিন নয়, একদমই সোজা জিনিস। চলো, পার্সপেক্টিভ প্রজেকশন। প্রথমে এটা আছে না, প্রথমে আছে হচ্ছে আমাদের অবলিক প্রজেকশন। প্রথমে আছে হচ্ছে আমাদের অবলিক প্রজেকশন। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা অবলিক প্রজেকশনের গল্পটা করি, অবলিক অবলিক প্রজেকশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, অবলিক প্রজেকশনের ক্ষেত্রে আমার যে প্রজেক্টরগুলো আছে, আমার যে প্রজেক্টরগুলো আছে সেগুলো প্যারালাল হয়ে থাকে। সেগুলো প্যারালাল হয়ে থাকে, সেগুলো প্যারালাল হয়ে থাকে মানে আমরা জানি অবজারভার যে আছে সে ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, সে ইনফাইনাইট ডিস্টেন্স মানে সে বহু দূরে রয়েছে। তার জন্য আমার যে প্রজেক্টর যে লাইনগুলো রয়েছে সেগুলো কি হয়ে থাকে, প্যারালাল হয়ে থাকে। কিন্তু 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 আমার যে প্রজেক্টরগুলো আছে, প্রজেক্টরগুলো আছে সেগুলো নট পারপেন্ডিকুলার টু প্রজেকশন প্লেন এক্সেপ্ট ফর ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ বাদ দিয়ে অন্য কোনো ভিউতে তার এই যে প্রজেক্টরগুলো সেগুলো প্রজেকশন প্লেনের পারপেন্ডিকুলার নয়। ঠিক আছে, দ্যাট ইজ প্রজেকশন প্লেনের সাথে পারপেন্ডিকুলার নয়। এরা প্রজেকশন প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি থাকে না, একটা অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, সেটা ডিফারেন্ট হতে পারে, অ্যাঙ্গেলটা ডিফারেন্ট ডিফারেন্ট, সেটাতে কোনো। ঠিক আছে, এবার তাহলে এই অবলিক প্রজেকশনে জিনিসটা দেখতে কিরকম হয়। অবলিক প্রজেকশনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, আমি যে অবজেক্টটা ড্র করছি, এখানে আমি সব ক্ষেত্রেই তোমাদের একটা টাইপেরই অবজেক্ট ড্র করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি কোনো দেশলাই বাক্স, কোনো ম্যাচ বক্স ড্র করছি। ম্যাচ বক্সের এটা হবে হচ্ছে আমার ফ্রন্ট ফেস, এটা আমি পুরো একদম রেক্ট্যাঙ্গুলার শেপেই দেখতে পাবো, এটা আমি পুরো একদম রেক্ট্যাঙ্গুলার শেপেই দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে এর ফ্রন্ট ফেস, এটা হচ্ছে এর ফ্রন্ট ফেস, এটাকে আমি একদম রেক্ট্যাঙ্গুলার ফেসেই দেখতে পাবো। ঠিক আছে, এর মাঝখানে ধরো কোনো হোল আছে, তো সেই হোলটাকেও আমি দেখতে পাবো, এটাকে আমি একদম রেক্ট্যাঙ্গুলার ফেসেই দেখতে পাবো। আমি বাকি যে এর পারপেন্ডিকুলার, ফ্রন্ট ফেসের পারপেন্ডিকুলার যে সাইডগুলো রয়েছে, ধরো আমার টপ ভিউতে যে টপ সাইড দেখতে পাই, সাইড ভিউতে আমরা যে সাইডটা দেখতে পাই, সেগুলো 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 কি হবে, সেগুলো আর পারপেন্ডিকুলার থাকবে না, সেগুলো আর পারপেন্ডিকুলার থাকবে এরকম, সেগুলো এবার এরকম হয়। ঠিক আছে, সেগুলো এবার এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা হয়ে থাকে, এই যে অ্যাঙ্গেলটা, এটা জেনারেলি 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি হয়ে থাকে ফর অবলিক প্রজেকশন।
অবলিক প্রজেকশনের জন্য আমার এই যে সাইড এবং টপটাকে আমরা ফ্রন্ট ফেসের সাথে 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রিতে ড্র করে থাকি, 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রিতে ড্র করে থাকি, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমার যে ফ্রন্ট ফেসটা থাকে, ঠিক আছে, সেটা আমার হরাইজন্টাল প্লেনের সাথে প্যারালাল হয়ে থাকে। দ্যাট ইজ আমার এই যে পেছনে যে প্রজেকশন প্লেনটা রয়েছে, ঠিক আছে, এই প্রজেকশন প্লেনের সাথে প্যারালাল হয়ে থাকে। কিন্তু এর জন্য এর ফ্রন্ট ফেসে আমরা কি দেখতে পাই, এর ট্রু শেপটা দেখতে পাই, আমরা দেখতে পাই। কিন্তু ও ফ্রন্ট ফেসের সাথে পারপেন্ডিকুলার যে দুটো প্লেন আছে, দ্যাট ইজ আমার এই যে টপ ফেস, এটা হচ্ছে আমার টপ ফেস, আর এটা হচ্ছে আমার সাইড ফেস, এই দুটোই হচ্ছে ফ্রন্ট ফেসের সাথে পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে। এই দুটোর আমরা কিনা একটা স্ল্যান্টিং ভিউ দেখতে পাই, দ্যাট ইজ টপ ফেস এবং সাইড ফেস, আমরা কি ভিউ দেখতে পাই, স্ল্যান্টিং ভিউ। দ্যাট ইজ দেখো এটা স্ল্যান্টিং হয়ে গেছে, সাইড হয়ে গেছে, দ্যাট ইজ এটাও অ্যাকচুয়ালি আমার রেক্ট্যাঙ্গেল, কিন্তু এক্ষেত্রে আমার কিরকম হয়ে গেছে না, একটা প্যারালেলোগ্রাম হয়ে গেছে, ঠিক আছে। তো স্ল্যান্টিং ভিউ আমরা দেখতে পাই। স্ল্যান্টিং অ্যাঙ্গেলটা কত হয়ে থাকে, হয় আমি 30 ডিগ্রিতে ড্র করি অথবা 45 ডিগ্রিতে ড্র করে থাকি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হয় 30 ডিগ্রিতে করবে অথবা 45 ডিগ্রিতে করবে। কিন্তু আমার যেটা ফ্রন্ট ফেস হয়ে থাকে, তার আমরা কি ভিউ দেখতে পাই, ট্রু ভিউ দেখতে পাই, তার আমরা একদম ট্রু ভিউ, যেমন আমরা অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে তার আমরা একটা ভিউ দেখতে পাচ্ছিলাম, যে ট্রু ভিউটা দেখতে পাচ্ছিলাম, তার একদম এক্স্যাক্ট শেপ অ্যান্ড সাইজ দেখতে পাচ্ছিলাম, সেটাই আমরা এই অবলিক প্রজেকশনের ক্ষেত্রে কেবলমাত্র ফ্রন্ট ফেসের দেখতে পাই। কিন্তু আমার অন্য যে দুটো ফেস রয়েছে, দ্যাট ইজ আমার টপ ফেস এবং সাইড ফেস, সেই দুটোর আমরা কি দেখতে পাই না, স্ল্যান্টিং ভিউ দেখতে পাই, এবং এর এই স্ল্যান্টিং অ্যাঙ্গেলটা হয়ে থাকে 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি, ঠিক আছে। সেটাই এখানে আমার লিখে দেওয়া আছে। দেখো দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে এর ফ্রন্ট ফেস, এটাই হচ্ছে এর ফ্রন্ট ফেস। দেখো এর ওপরে আমি এর ট্রু ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি, ঠিক আছে, ট্রু ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি। কিন্তু এই যে সাইডগুলো রয়েছে, এগুলো আমি কি দেখতে পাচ্ছি, এগুলোর আমি স্ল্যান্টেড ভিউ দেখতে পাচ্ছি, এগুলোর আমরা কি পেয়ে থাকি, স্ল্যান্টেড ভিউ পেয়ে থাকি। এবং এই যে অ্যাঙ্গেলগুলো হয়ে থাকে, এটা 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ল্যান্টেড হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট আমাদের কি জানতে হবে, এই অবলিক প্রজেকশনই মেনলি দু রকমের হয়ে থাকে। আমাদের যে অবলিক প্রজেকশন আছে, সেটা মেনলি দু রকমের হয়ে থাকে, ঠিক আছে। দু রকম বলা ভুল, অ্যাকচুয়ালি 3 রকমের হয়ে থাকে, বাট এখন আমরা দু রকমই মেনলি ইউজ করে থাকি। ক্লিনোগ্রাফিক প্রজেকশন অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। 1 নম্বর হয়ে থাকে হচ্ছে ক্যাভেলিয়ার প্রজেকশন, একটা হচ্ছে কেবিনেট প্রজেকশন, আর একটা হচ্ছে ক্লিনোগ্রাফিক প্রজেকশন। ক্যাভেলিয়ার, ক্যাবিনেট এবং ক্লিনোগ্রাফিক প্রজেকশন, এগুলোর বাংলাও ওই ক্যাভেলিয়ার দিয়েই বলে, বাংলাতেও ক্যাবিনেটই বলে আর ক্লিনোগ্রাফিকই বলে বাংলাতেও, ঠিক আছে। এর ভেতরে ক্লিনোগ্রাফিক প্রজেকশনটা এখন পুরোই অবসোলেট হয়ে গেছে, ওটা আমরা ব্যবহার করি না। ওর ক্ষেত্রে কি হয়ে থাকে না, মেন ফেসটা কেবলমাত্র প্রজেকশন প্লেনের সাথে প্যারালাল থেকে থাকে, আর অন্য ফেসগুলো যে কোনো একটা অ্যাঙ্গেলে রোটেটেড, ঠিক আছে, থাকে। ক্যাভেলিয়ার প্রজেকশন আর ক্যাবিনেট প্রজেকশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, এরা দুজনেই হচ্ছে অবলিক প্রজেকশন। তো অবলিক প্রজেকশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের যে ফ্রন্ট ফেসটা আছে, তার আমি ট্রু শেপ দেখতে পাবো। ক্যাভেলিয়ার প্রজেকশনের ক্ষেত্রেও তাই, এর ট্রু শেপ দেখতে পাই। বাকি যে দুটো ফেস আছে, তারা জেনারেলি ক্যাভেলিয়ার প্রজেকশনের ক্ষেত্রে 45 ডিগ্রিতে স্ল্যান্টেড হয়ে থাকে, ক্যাভেলিয়ারের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রিতে বা 30 ডিগ্রিতেও করা যায়, 45 ডিগ্রিতে স্ল্যান্টেড হয়ে থাকে। এবং দেখতেই পাচ্ছ, টপ ফেস আর এটা হচ্ছে সাইড ফেস, এই দুটো স্ল্যান্টেড আছে, এই দুটো কি আছে না, স্ল্যান্টেড আছে। আর এর যে ফ্রন্ট ফেসটার আমি ট্রু শেপ দেখতে পাচ্ছি, কিন্তু এই দুটোর আমি স্ল্যান্টেড ভিউ দেখতে পাচ্ছি। কিন্তু স্ল্যান্টেড ভিউ দেখলেও এদের যে সাইজ, সেটা অ্যাকচুয়াল অবজেক্টের সাইজের সাথে সমান হয়ে থাকে। তো ক্যাভেলিয়ারের ক্ষেত্রে কি হয়ে থাকে, সাইজ ইজ অ্যাজ পার দ্য অবজেক্ট,
ঠিক আছে। তো ক্যাভেলিয়ারের ক্ষেত্রে এই যে লেন্থটা আমি ড্র করব, এই লেন্থটা আমার অবজেক্ট যতটা চওড়া আছে, আমার অবজেক্ট অ্যাকচুয়ালি যতটা চওড়া আছে ঠিক ততটাই আমি ড্র করব। ঠিক আছে, ক্যাভেলিয়ারের ক্ষেত্রে আমার অবজেক্ট যতটা চওড়া আছে ঠিক আমি ততটাই ড্র করব, মানে এটাকে আমি ফুল স্কেলে ড্র করব। দ্যাট ইজ এর যে স্ল্যান্টেড পোর্শনটা আছে সেটাকে আমি ফুল স্কেলে ড্র করব। সেটাকে আমি কি করব না ফুল স্কেলে ড্র করব। সেটাকে আমি সবসময় কি করব ফুল স্কেলে ড্র করব। দেখো দেখতেই পাচ্ছ এই যে সাইডটা আছে এটাকে আমি ফুল স্কেলে ড্র করেছি। ঠিক আছে, এর যে ফ্রন্ট ফেসটা আছে এটা আমার ট্রু শেপে থাকে, এর যে ফ্রন্ট ফেসটা আছে এটা হচ্ছে আমার ট্রু ভিউতে থাকে, এটা আমার ট্রু শেপে থাকে। কিন্তু এই যে সাইড ভিউটা রয়েছে এবং এই যে টপ ভিউটা রয়েছে, টপ সাইডটা রয়েছে বা সাইডের যে সাইডটা রয়েছে সেটার আমরা ফুল স্কেলে ড্র করি, মানে তার যে অ্যাকচুয়াল লেন্থ সেটাকেই আমরা ড্র করে থাকি। ঠিক আছে, কিন্তু ক্যাবিনেট প্রজেকশনের ক্ষেত্রে কি করে থাকি, ক্যাবিনেট প্রজেকশনের ক্ষেত্রে এর ফ্রন্ট ফেসটা তো যেমন আছে তেমনই থাকবে। ফ্রন্ট ফেসটা, কারণ এটা অবলিক প্রজেকশনের পার্ট, অবলিক প্রজেকশনের প্রথম শর্তই হচ্ছে আমার ফ্রন্ট ফেসটা যেমন ট্রু ভিউতে আছে তেমনই থাকবে, যেমন ট্রু ভিউতে আছে তেমনই থাকবে। ফ্রন্ট ফেসটা আমার একদম প্রপার রেক্ট্যাঙ্গেলই থাকবে। এক্ষেত্রে আমার যেটা হবে স্ল্যান্টেড যে সাইডটা রয়েছে, স্ল্যান্টেড যে সাইডটা রয়েছে সেটার স্কেলটা হাফ হয়ে যাবে, সেটার স্কেলটা হাফ হয়ে যাবে। দ্যাট ইজ এটা আগে যদি আমি 10 মিলিমিটার ড্র করতাম যেটা আমার অ্যাকচুয়াল সাইজ অফ লেন্থ, ক্যাবিনেটের ক্ষেত্রে ক্যাবিনেট প্রজেকশনের ক্ষেত্রে আমি এটা 5 মিটার ড্র করব, 5 মিলিমিটার ড্র করব। ঠিক আছে, এটা যদি আমি 10 মিলিমিটার ড্র করতাম, এটার লেন্থ ট্রু লেন্থ যদি এর 10 মিলিমিটার হয়ে থাকে, ক্যাভেলিয়ারের ক্ষেত্রে আমি এটা ফুল স্কেলে ট্রু লেন্থ দ্যাট ইজ 10 মিলিমিটারই ড্র করব। কিন্তু যখনই আমি এটার ক্ষেত্রে ড্র করব তখন এটা হয়ে যাবে হাফ স্কেল, হাফ স্কেল। দ্যাট ইজ এক্ষেত্রে এটাকে এই স্ল্যান্টেড লেন্থটাকে আমি আর 10 মিলিমিটার ড্র করব না, আমি এবার এক্ষেত্রে এটাকে ড্র করব 5 মিলিমিটার, আমি এবার এক্ষেত্রে এটাকে ড্র করব 5 মিলিমিটার। সেই অনুযায়ী এর যে উইডথ আছে, এর যে উইডথ আছে সেটা সেই অনুযায়ী জাস্ট অর্ধেক হয়ে, এর যে উইডথ আছে সেটা অর্ধেক হয়ে যায়। কিন্তু ফ্রন্টের ক্ষেত্রে এর কোনো এফেক্ট পড়বে না, কারণ ফ্রন্টে আমরা সবসময় ট্রু ভিউই পেয়ে থাকি, ফ্রন্টে আমরা সবসময় ট্রু ভিউই পেয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছ এটা কি হয়ে যাবে হাফ স্কেল হয়ে যাবে। দেখো এই সাইডটা ছোট হয়ে গেছে, এই সাইডটা ছোট হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি D/2 হয়ে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আগে ডি ছিল অনেকটা বড় ছিল, সেটা হচ্ছে ফুল স্কেলে আমি ড্র করেছি, কিন্তু ক্যাবিনেটের ক্ষেত্রে আমি জাস্ট এটাকে অর্ধেক করে ড্র করেছি। ঠিক আছে, এটা ভিজুয়াল ডিস্টরশনটাকে কমিয়ে দেয়। কারণ স্বাভাবিক তুমি এটা সামনে থেকে দেখলে, তুমি যদি ছবিটাকে ভালো করে দেখো, তুমি যদি ছবিটাকে ভালো করে দেখো আমার অবজেক্টটা দেখতে কিরকম লাগবে, ফ্রন্ট ফেস এইটুকু, যেটা স্ল্যান্টেড আছে সেটা, যেটা স্ল্যান্টেড আছে সেটা যদি লম্বা নাও হয়ে থাকে তার অ্যাকচুয়াল লেন্থের জন্য দেখতে সেটাকে অনেকটা লম্বা লাগবে। ঠিক আছে, দেখতে সেটাকে অনেকটা লম্বা লাগবে। কিন্তু তার পরিবর্তে যেহেতু এটা স্ল্যান্টেড আছে, যেহেতু এটা স্ল্যান্টেড আছে, আমি যদি এটাকে অর্ধেক ড্র করি তো অবভিয়াসলি এটা দেখতে ভালো লাগবে, এটা দেখতে অনেক বেটার লাগে। ঠিক আছে, হ্যাঁ, লেন্থ মেজারমেন্টের ক্ষেত্রে আমরা অবজেক্ট সাইজ যখন ডেপিক্ট করব তখন তো আমরা এর অ্যাকচুয়াল লেন্থটাই লিখবো, বা ড্র করার সময় ক্যাভেলিয়ার প্রজেকশনের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি সেটার অর্ধেক লেন্থটা প্রোভাইড করে থাকি। যদিও এখন এগুলোর খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, কারণ আমরা এখন যেহেতু ক্যাড ক্যামে ড্রয়িং করে থাকি, যেহেতু আমরা এখন ডিজিটাল ভার্সানে ড্রয়িং করে থাকি, ক্যাড ক্যামে ড্রয়িং হয়ে থাকে, তো ক্যাড ক্যামে ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের এই অবলিক ক্যাভেলিয়ার প্রজেকশন এগুলো কিছুই লাগে না, কারণ ওগুলোকে আমরা অ্যাজ আ 3D শেপেই ড্রয়িং করতে পারি, ওগুলোকে আমরা অ্যাজ আ 3D শেপেই ড্রয়িং করতে পারি। ঠিক আছে, ওগুলো যে 3D রিপ্রেজেন্টেশন সেটাকেই আমরা ইজিলি ড্র করতে পারি। ঠিক আছে, তো এটা হয়ে থাকে আমার অবলিক প্রজেকশন, এবং এর দুটো টাইপ মেনলি, একটা হচ্ছে ক্যাভেলিয়ার প্রজেকশন আর ক্যাবিনেট প্রজেকশন। ক্যাভেলিয়ার প্রজেকশনের ক্ষেত্রে মনে রাখবে যে এটা যে স্ল্যান্টেড সাইডগুলো সেটা ফুল সাইজের হয়ে থাকে, ক্যাবিনেট প্রজেকশনের ক্ষেত্রে এর স্ল্যান্টেড সাইজগুলো জাস্ট 1:2 রেশিওতে হয়ে যায়, দ্যাট ইজ হাফ সাইজের হয়ে যায়, জাস্ট হাফ সাইজের হয়ে যায়, আর কিচ্ছু হয়। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের অবলিক প্রজেকশন। অবলিক প্রজেকশনের ক্ষেত্রে খালি দুটো জিনিস মাথায় রাখবে। এক নম্বর হচ্ছে এর যে প্রজেক্টরগুলো সেগুলো তো অবশ্যই প্যারালাল হয়ে থাকে, এবং পারপেন্ডিকুলার না, অর্থোগ্রাফি খুলে, এর যে প্রজেক্টরগুলো সেগুলো প্যারালাল হয়ে থাকে, তো অবভিয়াসলি অবজারভার ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, আর যে প্রজেক্টরগুলো আছে সেগুলো প্রজেকশন প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয় না, এক্সেপ্ট ফর ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউটা পারপেন্ডিকুলার হয়, তার জন্য আমি ট্রু শেপ দেখতে পাই, ফ্রন্ট ভিউটা পারপেন্ডিকুলার হয় তাই আমি ট্রু শেপ দেখতে পাই, কিন্তু বাকি ভিউগুলোর ক্ষেত্রে পারপেন্ডিকুলার হয় না তাই আমি ট্রু শেপ দেখতে পাই না। ঠিক আছে, চলো এবার নেক্সট হচ্ছে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন। আচ্ছা, এটা আমরা ফর ড্রয়িং ইউজ করে থাকি, অবলিক প্রজেকশন ফর
ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমরা ইউজ করে থাকি। যদি এখন অলমোস্ট অবসোলেট হয়ে গেছে, বাট আগে এটা আমরা ইউজ করি। ঠিক আছে, আগে আমরা এটা ইউজ করতাম, এখন তো আমরা 3D-তে ক্যাড ক্যামে ড্রয়িং করে থাকি, তো সেক্ষেত্রে এগুলোর আর খুব একটা বেশি ইউজ না। তো অবলিক প্রজেকশন আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, এটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের ইউজ হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন। নেক্সট হচ্ছে আমাদের কিনা পার্সপেক্টিভ প্রজেকশন। পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে, পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে হচ্ছে এর যে অবজারভার আছে, এর যে অবজারভার আছে, এ কি হয়ে থাকে ফাইনাইট ডিস্টেন্সে, ফাইনাইট ডিস্টেন্স, ফাইনাইট ডিস্টেন্সে থাকার জন্য কি হয়ে থাকে, এর যে প্রজেক্টরগুলো আছে, এর যে প্রজেক্টরগুলো প্যারালাল হয় না, প্যারালাল হয় না। ঠিক আছে, এর প্রজেক্টরগুলো একে অপরের সাথে প্যারালাল হয় না। ঠিক আছে, এবং অবভিয়াসলি এর যে প্রজেক্টরগুলো, প্রজেক্টর প্রজেকশন প্লেনের ওপরে প্লেনের পারপেন্ডিকুলার হয় না। এক্ষেত্রে প্রজেক্টরও প্রজেকশন প্লেনের উপরে পারপেন্ডিকুলার হয় না, এবং অবজারভারও এক্ষেত্রে ফাইনাইট ডিস্টেন্সে থাকে। তো অবভিয়াসলি আমার যে প্রজেক্টরগুলো আছে সেগুলো একে অপরের সাথে প্যারালাল হয়। ঠিক আছে, তো এটাতে আমরা কি পেয়ে থাকি, এটা মেনলি ইউজ হয়ে থাকে আমাদের মার্কেটিং বা অ্যানিমেশন। এই ভিউটা আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য ব্যবহার করি না, এই ভিউটা আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য আমরা কখনো ব্যবহার করি, আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য ব্যবহার করি না। ঠিক আছে, কারণ এক্ষেত্রে কি হয়ে থাকে, এক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের ধরো এটা আই রয়েছে, ঠিক আছে, এটা আমাদের কোনো একটা অবজেক্ট রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এই রেগুলো কনভার্জিং হতে থাকে, তো এটা প্যারালাল হয় না। তার জন্য আমরা কি রকম ভিউ পেয়ে থাকি, তার জন্য আমরা ধরো এরকম ভিউ পেয়ে, এরকম একটা রিয়ালিস্টিক টাইপের ভিউ পেয়ে, এরকম একটা রিয়ালিস্টিক টাইপের ভিউ পেয়ে থাকি। কিরকম হয়ে থাকে, যে না অবজেক্টের ফেস, অবজেক্টের ফেস, অবজেক্টের ফেস অবজারভার থেকে যত দূরে যায় অবজেক্ট তত ছোট হতে থাকে, তত ছোট হতে থাকে। ঠিক আছে, এটাতে আমরা কি পেয়ে থাকি না, একটা রিয়ালিস্টিক ভিউ পেয়ে থাকি, রিয়ালিস্টিক ভিউ। দ্যাট ইজ আমাদের চোখ যেরকম দেখতে পায়, দ্যাট ইজ কাছের অবজেক্টকে আমরা বড় করে দেখতে পাই, সেই অবজেক্ট যখন আমাদের থেকে দূরে যেতে থাকে অবভিয়াসলি তার আমরা একটা ছোট ভিউ পাই। তো এটা আমাদের একটা রিয়ালিস্টিক ভিউ প্রোভাইড করে, তো এটা আমাদের আই প্লিজিং হয়ে থাকে, অনেক আই প্লিজিং। ঠিক আছে, মানে আমাদের চোখে দেখতে ভালো লাগে, এই ভিউগুলো আমাদের চোখে দেখতে ভালো লাগে। ঠিক আছে, বা আমরা ক্যামেরাতে ক্যাপচার করে যে ভিউ পেয়ে থাকি, আমরা ক্যামেরাতে ক্যাপচার করে যে ভিউ পেয়ে থাকি সেটা হয়ে থাকে হচ্ছে আমাদের এই পার্সপেক্টিভ ভিউ বা পার্সপেক্টিভ প্রজেকশন। ক্যামেরাতে আমরা যে ভিউটা পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের এই পার্সপেক্টিভ ভিউ বা পার্সপেক্টিভ। ঠিক আছে, তো এটা কখনোই আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য ইউজ হয় না, কারণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর যদি আমরা এটা ইউজ করে থাকি, তো অবজারভার থেকে যত দূরে যেতে থাকে অবজেক্টের ফেসটা তত ছোট হতে থাকে। তুমি ভালো করে ভাবো, এই ফেসটা বড় আছে, এর যে পেছনের ফেসটা, আমি যদি এখানে আরেকটা ছবি ড্র করি, এর যে পেছনের ফেসটা রয়েছে, পেছনের ফেসটা জাস্ট ছোট হয়ে গেছে, পেছনের ফেসটা জাস্ট ছোট হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা রিয়ালিস্টিক ভিউ, কিন্তু বাস্তবে তো সেটা হয় না। এটা একটা রিয়ালিস্টিক ভিউ, কিন্তু বাস্তবে এটা হয় না। এটাতে কি হয়, এর যে অবজেক্টের যে ডেপথ সেন্স, অবজেক্টের যে ডেপথ সেন্স সেটা কাজ করে, ডেপথ সেন্স কাজ করে, ডেপথ সেন্স কাজ করে। এতে আমরা বুঝতে পারি অবজেক্টের ডেপথ কতটা। অবভিয়াসলি তুমি দেখে বুঝতে পারছো এখান থেকে যে এটা আমার চোখের কাছে আছে, তার জন্য এটা কি রয়েছে বাইরের ফেস, আর এটা ভেতরের ফেস দূরে রয়েছে, তার জন্য এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো এটাতে কি হয়, আমাদের একটা ডেপথ সেন্স কাজ করে। ঠিক আছে, তো এটাই হয়ে থাকে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইউজ করি না। এটা মেনলি আমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করে থাকি, আমরা অ্যানিমেশনের জন্য ব্যবহার করে থাকি, আমরা রিয়ালিস্টিক ভিজুয়াল ইমপ্রেশনের জন্য ব্যবহার করে থাকি, রিয়ালিস্টিক যে কোনো ভিজুয়াল ইমপ্রেশনের জন্য ব্যবহার করি।
ঠিক আছে, এবার এই পার্সপেক্টিভ প্রজেকশন 3 রকমের হয়ে থাকে। এবার এই পার্সপেক্টিভ প্রজেকশন আমাদের 3 থাকে। মেনলি এটা ডিপেন্ড করে অবজারভার কোথায় দাঁড়িয়ে আছে তার উপর। অবজারভার কোথায় দাঁড়িয়ে আছে তার উপর বেস করে এটা মেনলি 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, ঠিক আছে, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ বা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ বলা যায় না, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ প্রজেকশন হবে বা ওয়ান পয়েন্ট প্রজেকশন বলে, ঠিক আছে, ওয়ান পয়েন্ট প্রজেকশন। ওয়ান পয়েন্ট প্রজেকশন, ওয়ান পয়েন্ট প্রজেকশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, অবজেক্টটা মনে হয় একটা পয়েন্ট থেকে অভিসারী হয়ে এসছে। যেমন ধরো এই ছবিটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তুমি দেখো এই ফেসটা ফ্রন্ট ফেস, ফ্রন্ট ফেস, এটা কি আছে না আমাদের কাছে লার্জ আছে, ঠিক আছে, আস্তে আস্তে এটা দেখো দেখে মনে হচ্ছে যে এটা এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে কি হয়েছে না আমার ছড়িয়ে এসছে, এই পয়েন্ট থেকে ছড়িয়ে এসছে। তো যত দূরে যেতে থাকবে পেছনের যে ফেসটা আছে সেটা তত আমার থেকে দূরে যেতে থাকবে এবং ফেসটা আস্তে 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 কি হবে না ছোট হতে থাকবে, ফেসটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো এটাকেই বলা হয়ে থাকে ওয়ান পয়েন্ট প্রজেকশন, ওয়ান পয়েন্ট প্রজেকশন। এটা আমরা ব্যবহার করে থাকি অবভিয়াসলি যে কোনো পিক্টোগ্রাফিক সেন্সে, যেখানে হচ্ছে আমাদের অ্যানিমেশন মার্কেটিং এই সমস্ত জায়গায়, যেটা আমাদের রিয়েল লাইফ সিমুলেশনের মতো লাগে, ঠিক আছে। এটা হচ্ছে টু পয়েন্ট প্রজেকশন। ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা কোনো একটা বিল্ডিং, আমি এখানে দাঁড়িয়ে আছি, তো অবভিয়াসলি আমি এখান থেকে দাঁড়িয়ে অবজেক্টটাকে যেরকম দেখবো, এই লেভেল বরাবর আমি অবজেক্টটাকে যেরকম দেখবো, দ্যাট ইজ আমার থেকে যত দূরে যাবে তত বিল্ডিংয়ের যে ফেসটা আছে সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, বিল্ডিংয়ের যে ফেসটা আছে সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। আমি এই অ্যাক্সিস বরাবর দাঁড়িয়ে আছি, আমি এই অ্যাক্সিস বরাবর দাঁড়িয়ে আছি এবং এখান থেকে যত আমি এদিকে যাব, যত আমি এদিকে যাব, তত কি হবে, এটা মনে হবে পারপেচুয়ালি যে এটা আস্তে 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 কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর আর এক নাম হচ্ছে অ্যাঙ্গুলার প্রজেকশন, এর আর এক নাম হচ্ছে অ্যাঙ্গুলার প্রজেকশন, এটাকে মাথায় রেখে দেবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশনের, পরীক্ষায় একবার এসেছিল, পার্সপেক্টিভ প্রজেকশনের আর একটা নাম আছে, সেটাকে বলা হয়ে থাকে কনভার্জেন্ট প্রজেকশন, কনভার্জেন্ট প্রজেকশন। এর আরেকটা নাম হচ্ছে কনভার্জেন্ট প্রজেকশন, এর আরেকটা নাম হচ্ছে কনভার্জেন্ট প্রজেকশন। তার কারণ এই যে ভিজুয়াল রে গুলো আছে এগুলো এরকম কনভার্জিং ইন নেচার হয়ে থাকে, এই ভিজুয়াল রে গুলো কি হয়ে থাকে, কনভার্জিং ইন নেচার হয়ে থাকে, তার জন্য একে কনভার্জেন্ট প্রজেকশন বলা হয়ে থাকে, ঠিক আছে। দিয়ে এটা দিয়ে আমরা কিরকম ইমেজ পাই, রিয়ালিস্টিক ইমেজ, ঠিক আছে, দ্যাট ইজ আমাদের চোখ যেরকম দেখে অভ্যস্ত সেরকম টাইপের ইমেজ আমাদের তৈরি করে। তো অবভিয়াসলি কোনো বিল্ডিং এর এরকম অ্যাক্সিস বরাবর যদি আমরা দাঁড়িয়ে থাকি আমরা এরকমই রিয়েলিস্টিক ভিউ পাবো, যে যত আমার ফেসটা যত আমার থেকে দূরে যাচ্ছে তত আস্তে আস্তে মনে হবে যেন ছোট হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ, এটা হচ্ছে হাইটের ক্ষেত্রেও হয়ে থাকে আর এরকম দুই সাইডের ক্ষেত্রেও হয়ে থাকে, হাইটের ক্ষেত্রে এবং এরকম দুই সাইডের ক্ষেত্রেও এই ভিউটা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো এক্ষেত্রে এটা তিনটে পয়েন্ট থেকে অভিসারী হয়ে এসছে বলে মনে হয়, ঠিক আছে, তিনটে পয়েন্ট থেকে অভিসারী হয়ে এসছে বলে মনে হয়, তার জন্য একে বলে থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ। এটা দুটো পয়েন্ট থেকে অভিসারী হয়ে এসছে বলে মনে হয়, তাই একে বলে টু পয়েন্ট পার্সপেক্টিভ। আর এটা হচ্ছে কেবলমাত্র একটাই পয়েন্ট থেকে ছড়িয়ে এসছে, একটাই পয়েন্ট থেকে আমার কি হচ্ছে যে প্রজেক্টরগুলো আসে সেগুলো সরিয়ে এসছে বলে মনে হয়, তার জন্য একে বলে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। যেমন এক্ষেত্রে এটা হচ্ছে একটাই পয়েন্ট থেকে এই প্রজেক্টরগুলো ছড়িয়ে এসছে বলে মনে হয়, তার জন্য একে বলে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। আর যদি দুটোর ক্ষেত্রে হয়, ধরো ফর এক্সাম্পল এরকম আছে, এই পয়েন্ট একটা প্লাস এদিকেরও পয়েন্ট, তো এটা হচ্ছে টু পয়েন্ট পার্সপেক্টিভ, ঠিক আছে, টু পয়েন্ট পার্সপেক্টিভ প্রজেকশন, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ প্রজেকশন, যদি সেটা মনে হয় যে তিনটে পয়েন্ট থেকে ছড়িয়ে আছে, দ্যাট ইজ একটা টপের দিকে থাকবে, মানে নিচ থেকে আমি দেখছি আমার অবজারভার আছে হচ্ছে এরকম নিচের দিকে, ঠিক আছে, তো ওপর থেকে নিচটাও বড় মনে হবে, ওপর থেকে নিচটাও বড় মনে হবে, ওপর দিকটা একদম সরু আর দুই সাইডও সরু হয়ে, ঠিক আছে। দিয়ে এই পোর্শনটা প্রচন্ড জুম ইন হয়ে থাকবে, এই পোর্শনটা প্রচন্ড জুম ইন হয়ে থাকে, যেটা আমাদের ক্যামেরার ভিউয়ের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে, ক্যামেরার ভিউয়ের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হয়ে গেল পার্সপেক্টিভ প্রজেকশন, যেটা হচ্ছে আমাদের রিয়েলিস্টিক প্রজেকশন প্রোভাইড করে থাকে। চলো, নেক্সট হচ্ছে আমাদের অ্যাক্সোনোমেট্রিক প্রজেকশন, নেক্সট হচ্ছে আমাদের অ্যাক্সোনোমেট্রিক প্রজেকশন।
এক্সোনোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে এক্সোনোমেট্রিক প্রজেকশনকে বুঝতে গেলে সব থেকে বেস্ট হয় এটাকে যদি আমরা এর সাথে তুলনা করি, অবলিক প্রজেকশনের সাথে তুলনা করি, অবলিক প্রজেকশনের সাথে তুলনা করি। অবলিক প্রজেকশনে কি ছিল, আমার যে ফ্রন্ট ফেসটা ছিল, আমার যে ফ্রন্ট ফেসটা ছিল, আমার যে ফ্রন্ট ফেসটা ছিল সেটাতে আমি এর ট্রু ভিউ দেখতে পেয়েছিলাম। তার কারণ কেন, তার কারণ হচ্ছে ফ্রন্ট ফেসটা পুরো আমার সোজাসুজি ছিল, ফ্রন্ট ফেসটা পুরো আমার সোজাসুজি ছিল। ফ্রন্ট ফেসটা কি ছিল, প্যারালাল ছিল প্লেনের। আমার যে প্রজেকশন প্লেন আছে সেটার প্যারালাল ছিল কে না, ফ্রন্ট ফেসটা। বাকি দুটো ফেস প্যারালাল ছিল না, কিন্তু ফ্রন্ট ফেসটা আমার প্রজেকশন প্লেনের প্যারালাল ছিল। ঠিক আছে, এক্ষেত্রে যেটা আমার অবলিক প্রজেকশনের ক্ষেত্রে ফ্রন্ট ফেসটা প্যারালাল ছিল প্রজেকশন প্লেনের, বাকি দুটো প্লেন প্যারালাল ছিল না। কিন্তু এক্ষেত্রে দ্যাট ইজ আমার এক্সোনোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে কোনো প্লেনই আমার ইয়ের প্যারালাল নয়, বলে জানো প্রজেকশন প্লেনের প্যারালাল নয়। তো এক্সোনোমেট্রিকের ক্ষেত্রে এর ক্ষেত্রে কোনো প্লেনই, বা কোনো প্লেন বলা ভুল, কোনো ফেসই প্রজেকশন প্লেনের প্যারালাল নয়। তো কোনো ফেসই প্রজেকশন প্লেনের আমার প্যারালাল নয়। কিন্তু যেটা আমার অবলিকের ক্ষেত্রে ছিল, অবলিক প্রজেকশনের ক্ষেত্রে যেটা আমার ছিল, অবলিক প্রজেকশনের ক্ষেত্রে আমার কেবল ফ্রন্ট ফেস প্রজেকশন প্লেনের প্যারালাল। ঠিক আছে, দ্যাট ইজ এক্ষেত্রে আমরা ভিউটা এরকম পাবো। এক্ষেত্রে আমরা কোনোটাতেই ট্রু ভিউ পাবো না, এক্ষেত্রে আমরা কোনোটাতেই ট্রু ভিউ পাবো না, এক্ষেত্রে আমরা সবগুলোতেই স্ল্যান্টেড ভিউ। এক্ষেত্রে আমরা এক্সোনোমেট্রিকের ক্ষেত্রে আমরা কি পাবো না, সব ইস স্ল্যান্টেড ভিউ, আমরা সবগুলো ফেসেরই স্ল্যান্টেড ভিউ। ঠিক আছে, কোনো ফেসেরই আমরা ট্রু ভিউ পাবো না, আমরা ভিউ পাবো না। ওকে, তো এটাও আমাদের হয়ে থাকে 3 রকম টাইপের। আচ্ছা, টাইপের এটাও এক্ষেত্রেও আমাদের মনে রাখবে আমাদের যে প্রজেক্টরগুলো সেগুলো প্যারালাল হয়ে থাকে, প্যারালাল টু ইচ আদার। অবশ্যই একে অপরের সাথে প্যারালাল হয়, তার মানে অবজারভার ইনফাইনাইটে আছে, অবজারভার ইনফাইনাইটে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে আমরা অবজারভারকে সবসময় ইনফাইনাইটে রাখি। তা নাহলে অবজারভার যদি ফাইনাইট ডিস্টেন্সে থাকে সেটাকে আমরা কখনোই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইউজ করি। যেমন হচ্ছে আমাদের পার্সপেক্টিভ অবজারভার ফাইনাইট ডিস্টেন্সে, তার জন্য একে আমরা কখনোই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইউজ করি। ঠিক আছে, কিন্তু যেগুলোই আমাদের অবজারভার ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে তাদেরই আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইউজ করি। ঠিক আছে, তো এটা মাথায় রেখে দেবে। তো প্রজেক্টর হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে, প্রজেক্টরগুলো তো প্যারালাল হয়ে থাকে, প্রজেক্টরগুলো পারপেন্ডিকুলার হয় না, পারপেন্ডিকুলার হয় না কার না, প্রজেকশন প্লেনের। এটা তো আমরা অলরেডি দেখলাম, প্রজেকশন প্লেনের পারপেন্ডিকুলার হয় না। কিন্তু অবলিক প্রজেকশনের ক্ষেত্রে কেবলমাত্র ফ্রন্ট ফেসটা প্রজেকশন প্লেনের পারপেন্ডিকুলার, ফ্রন্ট ফেসটা প্রজেকশন প্লেনের পারপেন্ডিকুলার হয়েছে। কিন্তু এক্সোনোমেট্রিকের ক্ষেত্রে কোনো ফেসই প্রজেকশন প্লেনের পারপেন্ডিকুলার হয় না। তো কোনো প্রজেক্টরও, সেই ফেসগুলো থেকে আসা প্রজেক্টরও কোনো প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে না। ঠিক আছে, এবার এক্সোনোমেট্রিক আমাদের হয়ে থাকে 3 রকম। এক্সোনোমেট্রিক প্রজেকশন আমাদের হয়ে থাকে মেনলি 3 রকম। ঠিক আছে, এক্সোনোমেট্রিক প্রজেকশন আমাদের মেনলি হয়ে থাকে 3 রকম। 3টে প্যারালালি এখানে আমি লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে আইসোমেট্রিক, আর একটা হচ্ছে ডাইমেট্রিক, আর একটা হচ্ছে ট্রাইমেট্রিক। আইসোমেট্রিক, ডাইমেট্রিক, ট্রাইমেট্রিকের ক্ষেত্রে পার্থক্যটা কি, এটা হচ্ছে 3টে ফেসের ওরিয়েন্টেশনের ওপর এদের আমরা পার্থক্য করে থাকি।
তিনটে যে ফেস রাখছি সেই তিনটে ফেসকে আমরা কোন অ্যাঙ্গেলে রাখবো, কোনটাকে আমরা বেশি করে গ্লো করব নাকি সবগুলোকেই সেম রাখবো, সেটার ওপর ডিপেন্ড করে আমরা এদেরকে আইসোমেট্রিক, ডাইমেট্রিক আর ট্রাইমেট্রিকে ভাগ করে থাকি। তো আইসোমেট্রিকের ক্ষেত্রে কি হয়ে থাকে, আইসোমেট্রিকের ক্ষেত্রে আমার ধরো কোনো একটা কিউব আছে, কিউবের প্রত্যেকটা ফেসই কি হয়ে থাকে না 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রত্যেকটা ফেসই কি হয়ে থাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। দ্যাট ইজ এটা 120, এটা 120, এটা 120, ঠিক আছে। এবং অবভিয়াসলি এটা যখন আমি হরাইজন্টালের সাথে ড্র করব এটা 30 ডিগ্রি এবং এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, ঠিক আছে। এটা হয়ে থাকে আমার আইসোমেট্রিকের ক্ষেত্রে। দেখেই বুঝতে পারছো যে এক্ষেত্রে সব কটা ফেসকে আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি। তিনটে ইকুয়াল অ্যাক্সিস রয়েছে এবং তিনটে ইকুয়াল অ্যাঙ্গেল রয়েছে। অ্যাক্সিস বলতে এক্ষেত্রে আমরা এরকম তিনটে অ্যাক্সিস ব্যবহার করেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার হরাইজন্টাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার অক্সিলিয়ারি অ্যাক্সিস বা সাইড অ্যাক্সিস যেটাকে বলা হয়ে থাকে। একটা হচ্ছে ভার্টিক্যাল, হরাইজন্টাল, একটা হচ্ছে আমার অক্সিলিয়ারি, ঠিক আছে। তো অবভিয়াসলি এক্ষেত্রে আমরা অবজেক্টটাকে যদি ড্র করে থাকি, অবজেক্টটাকে আমরা এভাবে ড্র করব, অবজেক্টটাকে আমরা এভাবে ড্র করব, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অবজেক্ট, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার আইসোমেট্রিকের ক্ষেত্রে। আইসোমেট্রিকের ক্ষেত্রে তিনটে অ্যাক্সেসই আমার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই যে দেখেই বুঝতে পারছো তিনটে অ্যাক্সেস 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং তিনটে অ্যাক্সেসই আমার কি হয়ে থাকে, ইকুয়াল হয়ে থাকে, সমান হয়ে থাকে। তিনটে অ্যাক্সেসই আমার কি হয়ে থাকে, সমান হয়ে থাকে, কোনোটার কোনো পার্থক্য হয় না, ঠিক আছে। ডাইমেট্রিকের ক্ষেত্রে, ডাই মানে বুঝতে পারছো দুটো, আইসো মানে হচ্ছে সমান, ঠিক আছে, তো সবাই সমান। ডাই মানে হচ্ছে দুটো, এক্ষেত্রে দুটো ফেসকে আমরা সমান করি, একটা ফেসকে আমরা আলাদা করে থাকি। তো দুটো অ্যাক্সিস এবং দুটো অ্যাঙ্গেলকে আমরা সেম করে থাকি, দুটো অ্যাক্সিস এবং দুটো অ্যাঙ্গেলকে আমরা সেম করে থাকি। কোন দুটো অ্যাক্সিস আর কোন দুটো অ্যাঙ্গেলকে আমরা সেম করি, আমরা মেনলি আমাদের সাইড আর ফ্রন্ট এই দুটোকে আমরা কি করে থাকি, এক্ষেত্রে সেম করে থাকি। সাইড আর ফ্রন্ট, দ্যাট ইজ এটা যদি আমাদের অ্যাক্সিস হয়ে থাকে, তো এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলই সেম হয়ে থাকে এবং এটা হয় হচ্ছে 15 ডিগ্রি, এরা হয় হচ্ছে কত 15 ডিগ্রি। তো এক্ষেত্রে এই অ্যাঙ্গেল দুটো হয় হচ্ছে 105 ডিগ্রি, এটা হয় 105 ডিগ্রি, এটাও হয় 105 ডিগ্রি, আর এই যে অ্যাঙ্গেলটা থাকে এটা হয় হচ্ছে 150 ডিগ্রি, এটা হয় হচ্ছে 150 ডিগ্রি। তো অবভিয়াসলি এই পুরোটা যোগ করলে তুমি কত পেয়ে যাবে, 360ই পেয়ে যাবে, ঠিক আছে। এই পুরোটা যোগ করলে তুমি 360ই পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে থাকে আমার ডাইমেট্রিকের ক্ষেত্রে। ডাইমেট্রিকের ক্ষেত্রে সাইড ফেস আর আমার ফ্রন্ট ফেস এই দুটোকে আমরা ইকুয়াল রাখি, আর যেটা হচ্ছে আমার টপ ফেস আছে সেটাকে আমরা আলাদা রাখি। তার জন্য যেহেতু দুটোকে ইকুয়াল রাখি তাই ডাইমেট্রিক। ট্রাইমেট্রিকের ক্ষেত্রে কি হয়ে থাকে, তিনটেই আলাদা হয়ে থাকে। ট্রাইমেট্রিকের ক্ষেত্রে তিনটেই আলাদা হয়ে থাকে, ঠিক আছে। এর ক্ষেত্রে তিনটেই সেম, 3 সেম, এর ক্ষেত্রে 2 সেম, দুটো একই রকম হয়ে থাকে, আর এর ক্ষেত্রে 0 সেম, একটাও একরকম হয় না, ঠিক আছে। সব আলাদা আলাদা হয়ে থাকে, সব আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে জেনারেলি যেটা কনভেনশন ফলো করা হয়, যদিও এইটার কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো অ্যাঙ্গেলে করতে পারো, এটাকে 90 ডিগ্রি করা হয়ে থাকে, ঠিক আছে। একটাকে 150 ডিগ্রি করা হয়, একটাকে 120 ডিগ্রি করা, ঠিক আছে। এটাকে ধরো তুমি 150 ডিগ্রি করলে বা 120 ডিগ্রি করলে, আর এটাকে তুমি 150 ডিগ্রি, ঠিক আছে। এভাবে আমরা ড্র করে থাকি, ঠিক আছে। তো অবভিয়াসলি যখন এটাকে আমরা 150 ডিগ্রি করেছি, তো এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে আমার 30 ডিগ্রি, এটা হয়ে যাবে হচ্ছে আমার 30 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তো এটা হয়ে থাকে আমাদের ট্রাইমেট্রিকের জন্য, যে ক্ষেত্রে আমার তিনটে অ্যাক্সেস, তিনটে অ্যাঙ্গেল আলাদা আলাদা হয়ে থাকে, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি। আর এর ক্ষেত্রে যেহেতু ডাইমেট্রিক দুটো সেম হবে, 105 সেম হয়ে থাকে আর 150 আলাদা হয়ে থাকে। আইসোমেট্রিক তিনটেই সেম হবে, 120 120 120 হয়ে থাকে, ঠিক আছে। তো তিনটে অ্যাঙ্গেলই সেম হয়ে থাকে। এটা হয়ে থাকে হচ্ছে আমাদের এক্সোনোমেট্রিক প্রজেক্ট। এর ভেতরে যেটা আমরা খুব কমনলি ইউজ করে থাকি সেটা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশন। আইসোমেট্রিক প্রজেকশনকে আমরা খুব কমনলি ইউজ করে থাকি, ডাইমেট্রিক ট্রাইমেট্রিক এখন আর সেরকম ইউজ হয়ে থাকে, ঠিক আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আইসোমেট্রিক প্রজেকশনকেই ইউজ করে থাকি, ঠিক আছে। তো চলো আইসোমেট্রিক প্রজেকশন সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দেখে নিই। দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে 120 ডিগ্রি, এই টোটালটা হচ্ছে 120 ডিগ্রি, ড্রয়িং একটু ভুল আছে, টোটালটা হচ্ছে আমার 120 ডিগ্রি, এই টোটালটা হচ্ছে আমার 120 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ফেস, এটা হচ্ছে আমার আর একটা ফেস, এটা হচ্ছে আমার আর একটা ফেস, ঠিক আছে। এইগুলো হচ্ছে এক একটা অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসগুলো দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি, ওগুলোও 30 ডিগ্রি,
ঠিক আছে, এগুলো হচ্ছে সব 30°। ঠিক আছে, আইসোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে লাগে, ঠিক আছে। আইসোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে আমাদের যে সার্কেল আছে, যদি আমার ফ্রন্ট ফেসে এই ফেসে কোনো সার্কেল থাকে, সেটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে, ইলিপসে কনভার্ট হয়ে যাবে, আমার যদি কোনো স্কোয়ার বা বর্গক্ষেত্র থেকে থাকে, যেমন এটা একটা বর্গক্ষেত্রকার শেপ আছে, তো এটা কিসে কনভার্ট হয়ে গেছে, রম্বসে কনভার্ট হয়ে গেছে। আমার যদি কোনো আয়তক্ষেত্র থাকে, বা রেক্ট্যাঙ্গেল থেকে থাকে, সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, সামান্তরিকে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে লাগে। আর আইসোমেট্রিক স্কেল সম্পর্কে তো আমরা পড়বোই, ঠিক আছে। এখানে আইসোমেট্রিক প্রজেকশনের একটা বেসিক ডেফিনেশন রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পিক্টোরিয়াল ভিউ, যেখানে অবজেক্ট টিল্টেড আছে, যাতে তিনটে মিউচুয়ালি প্লেন আর ইকুয়ালি ইনক্লাইন টু দ্য অবজারভার, যাতে আমার যে তিনটে প্লেন আছে সেগুলো ইকুয়ালি অবজারভারের দিকে ইনক্লাইন্ড থাকে, মানে অবজারভার প্রত্যেকটা ফেসকে ইকুয়ালি দেখতে পায়, এটা হচ্ছে কিনা আমাদের একটা 3 ডাইমেনশনের ক্ষেত্রে একটা রিয়ালিস্টিক ভিউ প্রোভাইড করে, ঠিক আছে। চলো, এর ক্ষেত্রে কয়েকটা আরো জিনিস আমাদের জানতে লাগে, ঠিক আছে। এর কিছু কিজ আছে, ঠিক আছে। এর যে এই যে অ্যাক্সিস গুলো, এগুলোকে বলা হয়ে থাকে আইসোমেট্রিক অ্যাক্সিস, এগুলোকে বলা হয়ে থাকে কিনা আইসোমেট্রিক অ্যাক্সিস। এই যে তিনটে অ্যাক্সিস 120° অ্যাঙ্গেলে রয়েছে, এগুলোকে বলা হয়ে থাকে কিনা আইসোমেট্রিক অ্যাক্সিস, ঠিক আছে। এই আইসোমেট্রিক অ্যাক্সিসের সাথে, ধরো এটা একটা আইসোমেট্রিক অ্যাক্সিস আছে, এর সাথে প্যারালাল কোনো লাইন আছে, তখন এটাকে বলা হবে আইসোমেট্রিক লাইন, যেমন এই লাইনটা হচ্ছে একটা আইসোমেট্রিক লাইন, এটা হচ্ছে একটা আইসোমেট্রিক লাইন, কারণ এটা এই আইসোমেট্রিক অ্যাক্সিসের সাথে প্যারালাল আছে, এটা তো একটা আইসোমেট্রিক অ্যাক্সিস, এর সাথে প্যারালাল আছে, তো এটা একটা আইসোমেট্রিক লাইন, ঠিক আছে। যদি কোনো লাইন আইসোমেট্রিক, আমি লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আইসোমেট্রিক অ্যাক্সিস আসে এগুলো থেকে কোশ্চেন, আইসোমেট্রিক অ্যাক্সিস যেটা হচ্ছে, আইসোমেট্রিক অ্যাক্সিস কোনটাকে বলে থাকে, যেটা হচ্ছে 3 অ্যাক্সিস যেগুলি একটি পয়েন্টে 120° একে অপরের সাথে মিলিত হচ্ছে, আইসোমেট্রিক অ্যাক্সিসের পরে আইসোমেট্রিক লাইন, আইসোমেট্রিক লাইন কোনগুলো, যে লাইনগুলো আইসোমেট্রিক অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে থাকে, যে লাইনগুলি আইসোমেট্রিক অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে থাকে, তাদের বলা হয় আইসোমেট্রিক লাইন। নন আইসোমেট্রিক লাইন, যারা আইসোমেট্রিক অ্যাক্সিসের সাথে প্যারালাল নয়, যারা প্যারালাল তাদের আইসোমেট্রিক লাইন বলে, যারা প্যারালাল নয় তাদের নন আইসোমেট্রিক লাইন বলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইসোমেট্রিক প্লেন কোনগুলো, এই আইসোমেট্রিক দুটো আইসোমেট্রিক অ্যাক্সেসের মধ্যে যে প্লেনটা তৈরি হয়েছে, দ্যাট ইজ এই যে প্লেনটা, দুটো আইসোমেট্রিক অ্যাক্সেসের মধ্যে যে প্লেনটা তৈরি হয়েছে তাদের বলা হয়ে থাকে আইসোমেট্রিক প্লেন, ঠিক আছে। প্লেন রিপ্রেজেন্টিং দ্য ফেস অফ দ্য কিউব, ঠিক আছে। যে প্লেনটা, যেটা দুটি আইসোমেট্রিক তৈরি বা এর প্রতিটি যে ফেস হয়ে থাকে সেগুলোকেও আমরা আইসোমেট্রিক প্লেনই বলে থাকি, ঠিক আছে। নেক্সট হচ্ছে নন আইসোমেট্রিক প্লেন,
নন আইসোমেট্রিক, আইসোমেট্রিক প্লেন। নন আইসোমেট্রিক প্লেন কোনটা? নন আইসোমেট্রিক প্লেন যেগুলি আইসোমেট্রিক প্লেনের প্যারালাল নয়। যে প্লেনগুলো আইসোমেট্রিক প্লেনের সাথে প্যারালাল নয়, যেমন এখানে যে হলুদ দাগ দিয়ে যেটা দেওয়া আছে, এটা আইসোমেট্রিক প্লেনের সাথে প্যারালাল নয়, এটা কোনো আইসোমেট্রিক প্লেনের সাথে প্যারালাল নয়। তো এটা হচ্ছে আমার একটা নন আইসোমেট্রিক প্লেন, এটা হচ্ছে আমার একটা নন আইসোমেট্রিক। ঠিক আছে, তো এই টার্মিনোলজিসগুলো আমাদের একটু মাথায় রেখে দিতে, এই টার্মিনোলজিসগুলো আমাদের একটু মাথায় রেখে দিতে। ঠিক আছে, নেক্সট আর একটা জিনিস আমাদের জানতে লাগে, সেটা হচ্ছে আইসোমেট্রিক স্কেল। এটা হচ্ছে আইসোমেট্রিক স্কেল, এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা যখন কোনো আইসোমেট্রিক ভিউ ড্র করি, অবভিয়াসলি এর যেহেতু তিনটে ফেসই আমার অবজারভারের সাথে একটা ডেফিনিট অ্যাঙ্গেল করে রয়েছে, তো অবভিয়াসলি অবজারভার এর কোনো ফেসেরই ট্রু সাইজ দেখতে পাবে না, অবজারভার এর কোনো ফেসেরই ট্রু সাইজ দেখতে পাবে না, একটা অ্যাঙ্গেলে থাকা কোনো একটা সাইজ দেখতে পাবে। ঠিক আছে, তো অবভিয়াসলি এ যে সাইজটা দেখতে পায় সেটা আইসোমেট্রিক স্কেল অনুযায়ী ডিফাইন হয়ে থাকে। তো আইসোমেট্রিক স্কেল কি বলে থাকে, এ যে সাইজটা দেখতে পাবে, এ যে সাইজটা দেখতে পাবে সেটা হবে হচ্ছে √2/√3 গুণ ইন্টু এর যে অ্যাকচুয়াল সাইজ, এর যে অ্যাকচুয়াল সাইজ তার √2/√3 গুণ সাইজে এ অ্যাকচুয়ালি দেখতে পাবে। এ যেটা দেখতে পাবে সেটা হবে হচ্ছে অ্যাকচুয়াল সাইজের থেকে একটু ছোট দেখতে পাবে, অ্যাকচুয়াল সাইজের থেকে অবজেক্টটাকে একটু ছোট দেখতে পাবে। ঠিক আছে, কোন প্রতিটা ফেসের যে ট্রু শেপে যে বড় সাইজ আমরা দেখতে পাই, আমরা যখন কোনো তার আইসোমেট্রিক ভিউতে দেখি, আইসোমেট্রিক প্রজেকশনে দেখে থাকি, ঠিক আছে, তখন আমরা তার ট্রু শেপটা দেখতে পাই না, ট্রু সাইজটা আমরা দেখতে পাই না, সেক্ষেত্রে আমরা সেটাকে তার আইসোমেট্রিক সাইজ দেখতে পাই। তার আইসোমেট্রিক সাইজটা কত হয়ে থাকে, সেটা হয়ে থাকে তার অ্যাকচুয়াল সাইজের √2/√3 গুণ। তো √2/√3 গুণ করলে সেটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 0.816 মতো হয়। ঠিক আছে, 816 গুণ অফ অ্যাকচুয়াল সাইজ, তার যে অ্যাকচুয়াল সাইজ, দ্যাট ইজ কোনো একটা কিউব আছে, তার লেন্থ আছে হচ্ছে সে ফর এক্সাম্পল 10 মিলিমিটার, তার লেন্থ আছে 10 মিলিমিটার। তো যখনই আমি তার আইসোমেট্রিক প্রজেকশন ড্র করব, সেটা 10 মিলিমিটার না ড্র করে 10-এর সাথে আমি 0.816 গুণ করব, দ্যাট ইজ 8.16 মিলিমিটার আমি ড্র করব, 8.16 মিলিমিটার আমি ড্র করব। ঠিক আছে, আর এই তিনটে জিনিস একটু মাথায় রেখে দেবে, এই তিনটে জিনিস, যে এই যে এটাই হচ্ছে সেই ট্রু লেন্থ, যেটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ হয়ে থাকে, কিন্তু তার পরিবর্তে আমরা এই যে আইসোমেট্রিক লেন্থ, একটু শর্টেড ভার্সন অফ লেন্থ আমরা অ্যাকচুয়ালি ড্র করে থাকি, শর্টেড ভার্সন অফ লেন্থ আমরা অ্যাকচুয়ালি ড্র করে থাকি। ঠিক আছে, তো এটা হয়ে থাকে হচ্ছে এই শেপগুলো কিসে কি কনভার্ট হয়ে যায়, দ্যাট ইজ বৃত্তটা আমার ইলিপস বা উপবৃত্ততে কনভার্ট হয়ে যায়, স্কোয়ার যেটা সেটা ট্রু ভিউতে আমি স্কোয়ারই পাবো, কিন্তু যখন আমার স্ল্যান্টেড ভিউ আসবে তখন আমি রম্বাস পাবো, আয়তক্ষেত্রটা আমার প্যারালেলোগ্রাম হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের পরীক্ষায় প্রচুর বার এসছে, সেটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ আর আইসোমেট্রিক প্রজেকশনের পার্থক্য। প্র্যাকটিক্যালি দেখতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আইসোমেট্রিক ভিউ আইসোমেট্রিক প্রজেকশনের কোনো পার্থক্য নেই, কারণ ক্যাড ক্যাম ড্রয়িংয়ের ক্ষেত্রে এই আইসোমেট্রিক ভিউ আইসোমেট্রিক প্রজেকশন আমরা ইউজই করি না। ঠিক আছে, কিন্তু আগে আমাদের যেটা ছিল, যখন আগে আমরা হ্যান্ড ড্রয়িং করতাম, তখন সেক্ষেত্রে আইসোমেট্রিক ভিউ এবং আইসোমেট্রিক প্রজেকশনের মধ্যে একটা বিস্তর ফারাক। আইসোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে আমরা কি করে থাকি, আইসোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে আমার এই যে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্লেন রয়েছে বা তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস রয়েছে, যেগুলো অবজারভার থেকে সেম অ্যাঙ্গেলে রয়েছে, মানে এইটা 120 ডিগ্রিতে আছে, এটা 120 ডিগ্রিতে আছে, এটাও 120। তো অবভিয়াসলি অবজারভার যখন এখানে রয়েছে, সে কি দেখতে পাবে, না এর যে অ্যাকচুয়াল সাইজ সে সেটাকে দেখতে পাবে না, এর কোন সাইজটা দেখতে পাবে, দেখতে পাবে হচ্ছে এর আইসোমেট্রিক, দেখতে পাবে ওর আইসোমেট্রিক সাইজটা। তো আইসোমেট্রিক সাইজটা যখন দেখবে, আইসোমেট্রিক সাইজটা কি হয়ে থাকে, আইসোমেট্রিক স্কেলটা কি হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজের √2/√3 গুণ হয়ে থাকে, দ্যাট ইজ 0.816 হয়ে থাকে √2/√3 গুণ, যেটা হচ্ছে ট্রু লেন্থের তার যে অ্যাকচুয়াল লেন্থ সেটার 0.816 গুণ হয়ে থাকে, দ্যাট ইজ তার যদি ট্রু লেন্থ, ধরো এটার লেন্থ আছে 10 মিলিমিটার, তো আইসোমেট্রিক প্রজেকশনে ড্র করার ক্ষেত্রে এই লেন্থটা আমরা ড্র করব, এই লেন্থটা অ্যাকচুয়ালি আমরা ড্র করব 8.16 মিলিমিটার, এটা আমরা ড্র করব অ্যাকচুয়াল ড্রয়িং এর সময়। ঠিক আছে, এটা হয়ে থাকে হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশনের।
ঠিক আছে, তো এটাকে আমরা আইসোমেট্রিক প্রজেকশনকে আমরা সবসময় আইসোমেট্রিক স্কেলে ড্রয়িং, আমরা এটাকে সবসময় আইসোমেট্রিক স্কেলে ড্রয়িং করে থাকি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে স্কেলটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে আইসোমেট্রিক। কিন্তু আইসোমেট্রিক ভিউ এর ক্ষেত্রে কি করে থাকি, এটা দেখতেই আইসোমেট্রিকের মতো হয়ে থাকে, কিন্তু আইসোমেট্রিকের মেন প্রপার্টিজ এ কখনোই ক্যারি করে না, এটা দেখতে আইসোমেট্রিকের মতো হয়ে থাকে, তার জন্য একে আইসোমেট্রিক ভিউ বলে। এক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি হবে। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি, ভিউটা এ মেনটেন করবে, ভিউটা এ একই রকম মেনটেন করবে, কিন্তু সাইজের ক্ষেত্রে এ সবসময় ট্রু ডাইমেনশন ব্যবহার করবে। দ্যাট ইজ এর ডাইমেনশন যদি 10 মিলিমিটার হয়ে থাকে, এখানেও আমি ড্র করার সময় 10 মিলিমিটারেই আঁকবো। তো এতে কি হবে, অবজেক্টটা আমার সাইজে দেখতে একটু বড় লাগবে। আমার যে অ্যাকচুয়াল অবজেক্টটা যদি বাস্তবে আমি ওটাকে দেখে থাকি, বাস্তবে আমি ওটাকে ওই পজিশনে রেখে দেখে থাকি, কোনো অবজেক্ট ওই 10 বাই 10 সাইজের কোনো অবজেক্টকে যদি আমি বাস্তবে দেখে থাকি, আমার ঠিক যে সাইজটা হবে সেটা এক্স্যাক্টলি আমার আইসোমেট্রিক প্রজেকশনে ওরকমই দেখতে লাগবে। কিন্তু আইসোমেট্রিক ভিউয়ের ক্ষেত্রে যেহেতু সেটাকে আমি আর ছোট করে ড্র করছি না, সেটাকে আমি তার ট্রু লেন্থেই ড্র করছি, তো তার জন্য সেটা বাস্তবের থেকে বড় দেখতে লাগবে, ঠিক আছে, তো আইসোমেট্রিক ভিউয়ের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি বাস্তবের থেকে বড় দেখতে লাগে। যে দেখতে পাচ্ছ ভিজুয়াল অ্যাপিয়ারেন্স, সেটা হচ্ছে প্রজেকশনের থেকে অনেক বড় হয়ে থাকে, কিন্তু এটা বেশি রিয়ালিস্টিক হয় এবং ফোর শর্টেন্ড হয়ে থাকে, এটা সংকুচিত হয়ে থাকে, কিন্তু এটা রিয়ালিস্টিক, এটাই বাস্তবে আমরা দেখতে পাই। ঠিক আছে, বাস্তবে আমরা যখন নিজের চোখে দেখি তখন আমরা এটাকেই দেখতে পাই, কিন্তু আইসোমেট্রিক ভিউয়ের ক্ষেত্রে আমরা এর ট্রু লেন্থটা ব্যবহার করি, কিন্তু আইসোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে আমরা এর আইসোমেট্রিক স্কেল দিয়ে যে লেন্থটা পাচ্ছি, দ্যাট ইজ 0.816 গুণ করে যে লেন্থটা পাচ্ছি, সেটা দিয়ে আমরা ড্র করি। এটাই হচ্ছে বেসিক আইসোমেট্রিক ভিউ আর আইসোমেট্রিক পার্থক্য। ঠিক আছে, এটা হচ্ছে যে অবজারভার আছে তার উপর ডিপেন্ড করে এই ডিফারেন্সটা দাঁড়ায়। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল, আমাদের যেটা কিনা পিক্টোগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে, পিক্টোগ্রাফিক প্রজেকশন থেকে এইটুকুই আমাদের আছে, এর যে টোটাল 3টে পার্ট, অবলিক প্রজেকশন, সবার প্রথমে অবলিক প্রজেকশন, নেক্সট হচ্ছে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ব্যবহার হয়ই না। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এক্সোনোমেট্রিক প্রজেকশন, যার ভেতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন। এটাকে খুব ভালো করে দেখে রাখতে হবে পরীক্ষার পার্সপেক্টিভ। ঠিক আছে, পরীক্ষার প্রয়োজনে আইসোমেট্রিক প্রজেকশনটা খুব ইম্পর্টেন্ট, এবং ডাইমেট্রিক ট্রাইমেট্রিক অবভিয়াসলি সিমিলার জিনিস, বাট ওই যেহেতু অ্যাঙ্গেলের পার্থক্য থাকে, তো সেটা একটু দেখে রাখতে হবে, বিশেষত অ্যাঙ্গেলগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আইসোমেট্রিক প্রজেকশন, আইসোমেট্রিক স্কেল সম্পর্কে আমাদের নলেজ থাকা প্রয়োজন। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের অবশ্যই এই যে আইসোমেট্রিক যে টার্মিনোলজিসগুলো রয়েছে, আইসোমেট্রিক অ্যাক্সিস, লাইন, নন আইসোমেট্রিক লাইন, আইসোমেট্রিক প্লেন, আইসোমেট্রিক স্কেল, এগুলো সম্পর্কে ধারণা প্রয়োজন, এবং আমাদের আইসোমেট্রিক ভিউ আর আইসোমেট্রিক প্রজেকশনের পার্থক্য, এই পুরোটাই আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে আমাদের কমপ্লিট হলো আমাদের যে পিক্টোরিয়াল প্রজেকশন, দ্যাট ইজ কোনো একটা 3D অবজেক্টের পুরো একটাই ভিউ, সিঙ্গেল ভিউ প্রজেকশন, কোনো একটাই ভিউ আমরা 2D প্লেনে দেখে থাকি। ঠিক আছে, এরপরে নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এর 3টে ডিফারেন্ট ভিউ বা 4টে ভিউ, সেগুলো আমরা দেখব, সেগুলো আমরা, যেটা আমি অলরেডি দেখিয়েছিলাম আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে, সেটা মাল্টি ভিউ প্রজেকশন। ঠিক আছে, সেটা আমরা নেক্সট ক্লাস। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের ক্লাস। তোমাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের যদি আরও অন্য কোনো টপিকের ওপর কোনো ক্লাসের প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবে, তাহলে আমি সেই হিসাবে তোমাদের জন্য সেই ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। নেক্সট ক্লাস আমরা এটার যে নেক্সট পার্টটা সেটা আমরা শীঘ্রই আনবো, এক্সপেক্ট করছি আমি কালকে বা পরশুদিন তার ভিডিওটা তোমাদের প্রোভাইড করে দেবো। চলো আজকে এই পর্যন্তই।